তাহলে লেকচার নাম্বার 18, সেখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমরা কি কি আছে সেগুলো দেখব। আর এরপরে আমাদের আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্ট প্রবলেমটাও কিন্তু এই ট্রান্সপোর্টেশনের মতোই, জিনিসটা খুব সহজ, ঠিক আছে। সব থেকে যদি বলো যে গোটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সহজ অঙ্কগুলো, তাহলে সেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন, এবং তার থেকে আরেকটু সহজ হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এই ট্রান্সপোর্টেশন প্রবলেম, আচ্ছা, নামটা শুনে আশা করি বুঝতে পারছো ট্রান্সপোর্টেশন মানে কি। এই জায়গাটা কোথা থেকে এসেছে? ট্রান্সপোর্ট থেকে। এই ট্রান্সপোর্ট থেকে এসছে। কিছুকে ধরো যে আমরা অনেক সময় থাকি না, যে একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এই যে ট্রান্সপোর্টেশন, পরিবর্তন যে করছি। তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কি করি সচরাচর? আমরা চেষ্টা করি যে কস্ট মানে খরচাটাকে কমাতে। এই প্রবলেমগুলোর মধ্যে এই যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা যে আমরা শুরু করব, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের মূল উদ্দেশ্য হবে খরচা কমানো, কস্ট কমানো। মানে আরো ভালো ভাষায় বলতে গেলে, যদি বলো স্যার এলপিপিতে বলতে গেলে, এটাকে বলা হয় কস্ট মিনিমাইজ করা। কস্টটাকে মিনিমাইজ করা। তাহলে আলটিমেটলি দেখবে, আমরা যখন এলপিপি শুরু করেছিলাম, তো আমরা বলেছিলাম যে এলপিপির ক্ষেত্রে, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করি। আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে হয় আমরা অবজেক্টিভ ফাংশন, যেটা আমাদের উদ্দেশ্য, যেটা অবজেক্টিভ, সেটা যদি প্রফিট ফাংশন হয়, তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করি। প্রফিটটাকে আমরা চেষ্টা করি যে অ্যাজ মাচ অ্যাজ মেনি আমরা বেশি পেতে। আর যদি সেই ফাংশনটা লস হয় বা কস্ট হয়, তাহলে সেই কস্ট ফাংশন বা লস যদি হয়, সেটাকে আমরা চেষ্টা করি মিনিমাইজ করতে। মিনিমাইজ করা মানে সেটাকে অনেকটা কম করে দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব কমানো যায়। তো ট্রান্সপোর্টেশন প্রবলেম কিন্তু বেসিক্যালি একটা মিনিমাইজেশন প্রবলেম বেসিক্যালি, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাইজেশন হয়, সেগুলো কোথায় হয় না হয় তার ব্যতিক্রম কি, সেগুলো আমরা বলে দেবো। কিন্তু মূলত মনে রাখবে যে ট্রান্সপোর্টেশন প্রবলেম মানেই হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেম কি, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত, মানে কিছু ধরো যে খাওয়ার দাওয়ার, ফুড, বা এই ধরনের জিনিস। যেমন ধরো খাওয়ার দাওয়ার আমরা আনি কিনা, তো আমরা যে কোনো খাওয়ার দাওয়ার যখন এই দিক থেকে ওই দিক আনি, ধরো আজকে ধরো আমরা বেঙ্গলে বসবাস করছি, বা আমাদের যে জেলায় বসবাস করি, সেই জেলায় তো সব কিছু উৎপাদন হয় না। তো সেই জেলায় ধরো আলু উৎপাদন হয় না, সেই জেলায় ধরো অনেক শাকসবজি উৎপাদন হয় না, বা এতটা উৎপাদন হয় না যেটা আমরা পরিমাণ মতো পাবো। তো সেই ক্ষেত্রে ধরো অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্য থেকে আমরা অনেক কিছু পাই। সাপোজ ধরো আমাদের জেলাতেও আবার অনেক কিছু এরকমভাবে উৎপাদন হয়, যেগুলো হয়তো অন্যান্য রাজ্যে যায়। তো এই জিনিসটাই তো বলা হয় এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, ঠিক আছে। তো এই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কি ধরনের অঙ্কগুলো করি না করি আমি একটু বলছি। তার আগে আমি একটা প্রবলেম তোমাদের দিতে চাই, তাহলে তোমরা হয়তো একটু কম বেশি বুঝতে পারবে। তো এই ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা কি করি? ট্রান্সপোর্টেশন প্রবলেম আমাদের মেন কাজ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বের করা। কি কাজ? এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের মাধ্যমে, এই প্রবলেমে আমরা কি করি? আমরা প্রথম কাজ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, বেসিক ফিজিবল সলিউশন সবার মনে আছে তো, না ভুলে গেছো? ফিজিবল সলিউশন কারোর মনে আছে? ফিজিবল সলিউশন মানে কি বলেছিলাম? ফিজিবল সলিউশন মানে বলেছিলাম যেই ধরনের সলিউশনগুলো সিস্টেমটাকে স্যাটিসফাই করবে, বা সেট অফ কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করবে, আর নেগেটিভ হওয়া যাবে না, নন নেগেটিভ হবে। সেটা হচ্ছে ফিজিবল সলিউশন। সেই ফিজিবলের মধ্যে থেকে বেসিক কারা? বেসিক হওয়ার দুটো ক্রাইটেরিয়া ছিল। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে যেই সমস্ত ভেরিয়েবলগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, সেগুলোকে সব জিরো হয়ে যেতে হবে। আর বেসিক ভেরিয়েবলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্স বলতে পারো, বা ভেক্টরগুলো বলতে পারো, বা কলাম ভেক্টর বলতে পারো, সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটাই তো আমাদের ছিল। তো এই বেসিক ফিজিবল সলিউশনটা প্রথম কাজ হচ্ছে আমাদের বের করা, কোন পদ্ধতিতে? ট্রান্সপোর্টেশন পদ্ধতিতে। তারপরে এই বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে থেকে কোনো না কোনো একটা সলিউশন অপটিমাল হবে, সেটাকে চেক করা যে ওটা কি অপটিমাল হচ্ছে। যদি ওই সলিউশনটা অপটিমাল না হয়, ধরো একটা বেসিক ফিজিবল সলিউশন বেরিয়ে গেল। এবার যে কোনো বেসিক ফিজিবল সলিউশনই যে অপটিমাল হবে তাই তো না, কিন্তু বেসিক ফিজিবল সলিউশনগুলোর মধ্যে একটা অপটিমাল সলিউশন হয়। এটা আমরা একটা থিওরিতে পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। যে দেখবে যে বেসিক ফিজিবল সলিউশনগুলোর মধ্যেই কিন্তু একটা না একটা অপটিমাল সলিউশন হয়। বিশেষ করে ওই কর্নার পয়েন্ট, বা যেগুলোকে আমরা বলি এক্সট্রিম পয়েন্ট, মনে পড়ছে যে বেসিক ফিজিবল সলিউশন কোনো না কোনো একটা এক্সট্রিম পয়েন্টে থাকে। আবার এক্সট্রিম পয়েন্টগুলো বেসিক ফিজিবল সলিউশন হয়। আবার দেখবে যে অপটিমাল সলিউশন এক্সট্রিম পয়েন্টে থাকে। এই লজিক্যালে বা এই লজিকে আমরা বলতে পারি যে বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে কোনো না কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন অপটিমাল সলিউশন হবে, কোনো না কোনো একটা, কেন একাধিকও হতে পারে, কিন্তু তাদের মধ্যেই কেউ না কেউ অপটিমাল সলিউশন হবে। তো এইবার এই ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমরা কি করি? আমরা এই যে প্রবলেমটা, সেই প্রবলেমে আমরা মূলত প্রথম কাজ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বের করা। এটা প্রাইমারি কাজ। দ্বিতীয়ত হচ্ছে এই যে বেসিক ফিজিবল সলিউশনটা বেরোলো, যেটা বেরোলো ধরো, সেটা কি অপটিমাল সলিউশন, সেটা চেক করা। যদি হয়ে গেল হয়ে গেল, ভালো কথা। আর যদি না হয়, তাহলে
আবার আমাদের অন্য একটা বেসিক ফিজিবল সলিউশন বের করে তারপরে আমাদের চেক করতে হবে ওটা অপটিমাল কিনা। তার মানে প্রথম কাজ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বের করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে যেই বেসিক ফিজিবল সলিউশনটা বেরোলো সেটাকে চেক করা বা সেটাকে টেস্ট করা যে সেটা একটা অপটিমাল সলিউশন হচ্ছে কি হচ্ছে না, এই দুটো কাজ। তাহলে আমাদের মূলত ট্রান্সপোর্টেশন প্রবলেমেও কিন্তু এই একই কাজ, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মতোই, যে একটা অপটিমাল সলিউশন বের করা। কিন্তু সেটাকে আমরা দুটো ধাপে করি, প্রথম ধাপ হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বের করা, আর নেক্সট ধাপ হচ্ছে অপটিমাল সলিউশন বের করা। কথাটা বুঝতে পারা গেছে? তাহলে কোন ধরনের প্রবলেম সেগুলো আমরা এখানে সলভ করব, বা কোন ধরনের প্রবলেমগুলো আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের মধ্যে পড়ে, বা এই মেথডটা দিয়ে আমরা কোন ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারি সেটা আমরা করব একটু। তো দেখো আমি একটা তোমাদের জাস্ট একটা প্রবলেম দিচ্ছি আগে, ঠিক আছে? ছোট্ট একটা প্রবলেম দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, এখানে প্রবলেমও থাকে না, এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে একটা ছক বা একটা টেবিল দিয়ে দেয়। মানে সেটাকে আমরা অনেক সময় কি হয়, যে কোনো একটা প্রবলেমটাকে আমরা টেবিল বানাতে পারি। আবার অনেক সময় কি হয় যে মানে একটা টেবিলই দিয়ে দেয়, প্রবলেমটাকে দেয় না, তার ফলে আমাদের অনেক সুবিধা হয়ে যায় যে একটা টেবিল দিয়ে দিল, কোনো ঝামেলা নেই, কিছু নেই, খুব সুন্দর। তো এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে। আচ্ছা, সেই জিনিসগুলো আমি একটু বলে দিই। তো যখনই কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেমের সঙ্গে তোমরা যুক্ত থাকবে, বা তোমরা যখন ট্রান্সপোর্ট এই ওয়ার্ডটার সঙ্গে যদি তোমরা খুব পরিচিত থাকো, তাহলে দেখবে এই ট্রান্সপোর্টটা কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কি নিয়ে যায়? কিছু খাবার দাবার, মাল, এই সমস্ত জিনিস। তো আমরা মাল মেটেরিয়াল বলতে বা খাবার দাবার এগুলোকে আলাদা না করে আমরা এই প্রবলেমের ক্ষেত্রে সবগুলোকে বলবো ফুড। সে ফুডটা ধরো যে মানে খাওয়ার না হয়ে অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা এটাকে ফুড হিসেবে বলি, FWD, ফুড মানে খাদ্য যেটাকে বলি। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা যে মানে বস্তুগুলো যেগুলোকে আমরা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, সেগুলোকে আমরা বলি ফুড। এবার সবসময় যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন সেটা না, অনেক অনেক কিছুই আছে, মানে এর মধ্যে অনেক ধরনের প্রবলেমই আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো আপাতত যেটা বিষয়, যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে দুটো জিনিস খুব প্রাইমারি। একটা হচ্ছে যে যেখান থেকে ট্রান্সপোর্ট শুরু হয়, বা যেখান থেকে তুমি ট্রান্সপোর্ট, যেখান থেকে তুমি মালটা পাঠাচ্ছ, সেই জায়গাটাকে কি বলা হয়? সেটাকে বলে অরিজিন। অরিজিন মানে বুঝতে পারছো, যেটাকে স্টার্টিং পয়েন্ট। যেখান থেকে তুমি স্টার্ট করছো, কোনো একটা জায়গা স্টার্ট করছো মানে স্টার্টিং পয়েন্ট, বা যেটাকে আমরা বলি অরিজিন। ম্যাথমেটিক্যাল ভাষায় যেটা বলি অরিজিন, মানে অরিজিন মানে ওই মানে 00 পয়েন্ট ওরকম না। অরিজিন মানে যেখান থেকে তুমি স্টার্ট করছো। অরিজিন বলে না যে আচ্ছা তোমার অরিজিন কি, মানে তুমি কোথা থেকে এসেছো, তোমার অরিজিন কি, দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে আমাদের, যে তোমার অরিজিনটা কি। তো বলবে যে আমার অরিজিন হচ্ছে অমুক, মানে আমি ওই জায়গা থেকে এসেছি বা অমুক ফ্যামিলি থেকেই এসেছি। তো একটা ওয়ার্ড হচ্ছে অরিজিন, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। তাহলে একটা কথাগুলো বলে দিই, কি কি মনে রাখতে হবে সেগুলো একটু বলে দিই, হ্যাঁ। একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে ফুড, এগুলো সব মনে রাখতে হবে। ফুড, ফুড মানে বুঝতে পেরেছো, ফুড মানে হচ্ছে খাওয়ার। খাওয়ার মানে কিরকম খাওয়ার, সেটা যদি খাওয়ার না, সেটা অন্য কিছু হতে পারে, যে কোনো মাল মেটেরিয়াল হতে পারে। আচ্ছা, একটা হচ্ছে অরিজিন। এই টার্মগুলো সব ইউজ করবো এবার, হ্যাঁ, সেই জন্য আমি বলে দিই। আর যেখানে খাওয়ারটা নিয়ে যাবে, যেখান থেকে খাওয়ার মানে যেখান থেকে যাচ্ছে সেটাকে বলে অরিজিন, যেখান থেকে জার্নিটা স্টার্ট হচ্ছে। আর যেখানে নিয়ে যাচ্ছে সেটাকে কি বলে? যেখানে ডেস্টিনেশন। ডেস্টিনেশন, ডেস্টিনেশন। এটাকে বলে ডেস্টিনেশন, যেখান থেকে খাবারটা নিয়ে যেখানে পৌঁছে দেয়, মানে যেখানে গন্তব্যস্থল আমরা যেটাকে বাংলায় বলি। তো এই অরিজিন আর ডেস্টিনেশন, এই দুটো জিনিস, তাহলে বুঝতেই পারছো ট্রান্সপোর্টেশন মানে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই জিনিসটা খুব লাগবে। আর আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, সেটাকে বলে অ্যালোকেশন। অ্যালোকেশন, এই অ্যালোকেশন যদি বলো তাহলে তার বাংলা হচ্ছে কাউকে পরিপূর্ণ করা। অ্যালোকেট করা মানে কোনো একটা জায়গা খালি আছে, কোনো একটা জায়গা খালি আছে, সেই জায়গাটাকে আমি অ্যালোকেট করলাম, মানে ভর্তি করলাম, সেই জায়গাটাকে আমি ভর্তি করলাম। বা এর আরেকটা সিনোনিম আছে, বা আরেকটা সমার্থক শব্দ আছে, যেটাকে বলে অনেক সময় অকুপাইড, মানে অকুপাই করা। অ্যালোকেশন বা অকুপাই করা, বুঝতে পেরেছো? অকুপাই করা মানে বুঝতে পেরেছো, মানে ওই যে ভর্তি করা, একই ব্যাপার, যে কেউ একটা ফাঁকা আছে তাকে আমি অকুপাই করে দিলাম, মানে দখল হয়ে গেল, বা ওর জায়গাটা পূর্ণ হয়ে গেল, বা ভর্তি হয়ে গেল, এইটা। তো এই টার্মগুলো আমরা কিন্তু এখানে ইউজ করবো, এবং টার্মগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? তো কি ধরনের প্রবলেম, কি করব না করব, আমরা সব আসছি, বা কোন ধরনের প্রবলেম আমরা মানে ট্রান্সপোর্টেশন প্রবলেমে কোন ধরনের প্রবলেমগুলোকে সলভ করি না করি, সেগুলো সবই আসবো, সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আপাতত কি করতে হবে, আমাদের কতগুলো পদ্ধতি শিখতে হবে। সেই পদ্ধতিগুলো আগে যদি শিখে রাখতে পারি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কি করতে চাইছি না করতে চাইছি, এগুলো সব আমরা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা প্রবলেম তোমাদের দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে ধরো এরকম একটা ছক করে দিলাম। ভালো করে দেখতে হবে প্রবলেমটা, ঠিক আছে? খুব সুন্দর প্রবলেম।
আচ্ছা, এই ছকগুলো কিন্তু বারবার করে করতে হবে। 1, 2, 3, 4। ঠিক আছে, এরকম একটা ছক করে দিলাম, আর এখানে হচ্ছে 1, 2, 3, তিনটে। ওকে, এটা টেবিল। এবার টেবিলটা কি করে তৈরি করা যায় সেটা হচ্ছে, যদি প্রবলেম দিয়ে দেয় তাহলে সেই টেবিলটা তৈরি করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা আনন্দের বিষয় বা একটা ভালো কথা বলি, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমে না প্রবলেমটা দিয়ে দেয় না, শুধু টেবিলটা দিয়ে দেয়। যদি বলো স্যার কীরকম বিষয়, যেমন ধরো আমরা দেখবে যে গ্রাফিক্যাল মেথডে মনে আছে যে আমরা একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে আমরা কি করি, বা যখন আমি ফর্মুলেশন অফ এলপিপি করি, সেই ফর্মুলেশন অফ এলপিপিতে দেখবে যে আমি একটা প্রবলেম ছিল, দেখবে একটা উলের প্রবলেম করিয়েছি, একটা ওষুধের মেডিসিনের প্রবলেম করি, তো সেই প্রবলেমগুলো দেয় না আমাদের, কি করে আমাদের শুধু এলপিপিটা দিয়ে দেয় যে ম্যাক্সিমাইজ জেড বা মিনিমাইজ জেড ইজ ইকুয়াল টু এত, সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এটা তার মানে কি আমাদের প্রবলেমটা দেয় না, আমাদের জাস্ট ওই প্যাটার্নটা বা আমাদের হচ্ছে ওই কি বলবো যে অ্যালগোরিদমটা দিয়ে দেয়, যেটাকে বলা হয়। তো এখানেও কি হচ্ছে, এখানেও আমাদের একটা টেবিল বা একটা ম্যাট্রিক্স ফর্মে দেওয়া হয়, সেখানে কিন্তু আমাদের গোটা প্রবলেমটা দেওয়া হয় না। তবে কি ধরনের প্রবলেম আসতে পারে আমি আসছি, সব আসছি। তো এখানে দেখবে যে তিনটে রো আছে আর চারটে কলাম আছে, এই রো গুলোকে বলছে অরিজিন। একটা হচ্ছে অরিজিন ওয়ান, একটা হচ্ছে অরিজিন টু, একটা হচ্ছে অরিজিন থ্রি। কথাটা বোঝা গেছে? আর ডি গুলোকে বলা হচ্ছে ডেস্টিনেশন। D1 মানে হচ্ছে ডেস্টিনেশন, D2, D3, D4। ওকে, ভালো করে শুনতে হবে কি বলছি। তাহলে আমাদের কটা অরিজিন আছে? তিনখানা অরিজিন। আর কটা ডেস্টিনেশন আছে? চারটে ডেস্টিনেশন। অরিজিন মানে হচ্ছে কিছু জায়গা যেখান থেকে জার্নি স্টার্ট করব, আর ডেস্টিনেশন মানে হচ্ছে যে কিছু জায়গা যেখানে জার্নিটা আমরা শেষ করব। তো তিনটে জায়গা থেকে চারটে জায়গায় মালপত্র যাওয়া আসা করছে ট্রান্সপোর্টেশন প্রবলেমে। ধরো অরিজিন O1 থেকে ডেস্টিনেশন ওয়ানে কোনো একটা খাবার বা কিছু একটা পৌঁছাচ্ছি, সেটা পৌঁছাতে ধরো অনেক সময় অনেক কিছু হয়, মানে তোমার কস্ট হয়, সময় হয়, অনেক কিছু হয়। তো আমি এখানে কস্ট দিচ্ছি, ধরো আহ, খরচা হচ্ছে এখানে 2। এবার বিষয় হচ্ছে যে এই যে যেটা 2 আমি বলছি, সেই 2টা কিন্তু যেহেতু এটা মানে কি বলবো যে 50 বছর আগেকার বই, সেটা 2 আছে। আপাতত আমরা এখানে ধরে নিতে পারি $2 বা 2 পাউন্ড, তাহলে হয়তো একটু টাকার পরিমাণটা বেড়ে যেতে পারে। তো এরকম কিছু একটা 2 ইউনিট আছে, সেই 2 ইউনিট মানে হচ্ছে হয়তো এখনকার দিনে 2000 টাকা হতে পারে। তো এরকম একটা খরচা হচ্ছে অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন ওয়ানে খাবার পৌঁছাতে। খাবার মানে সেটা কিছু মাল পৌঁছাতে কত ইউনিট খরচা হচ্ছে? 2 ইউনিট খরচা হচ্ছে। টাকাও 2 ইউনিট, মানে তুমি এখন 200 টাকাও ধরতে পারো। 1 ইউনিট ইজুয়াল টু 100 টাকা ধরলে 200 টাকা, বা তুমি যদি মনে করো স্যার 1 ইউনিট ইজুয়াল টু আমি 1000 টাকা ধরবো, তাহলে 2000 টাকা। তুমি যদি মনে করো 1 ইউনিট ইজুয়াল টু 10,000 টাকা ধরবো, তাহলে মানে 20,000 টাকা খরচা হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে এরকম কিছু একটা খরচা হচ্ছে। আচ্ছা, অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন টুতে যেতে তার আরেকটা খরচা হচ্ছে। খরচা মানে এটাকে বলে কস্ট। খরচাকে কি বলে? কস্ট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে খরচা। আচ্ছা, তাহলে 1 টাকা বা 1 ইউনিট খরচা হচ্ছে কিছু একটা। আচ্ছা, অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন থ্রিতে মানে মাল পৌঁছাচ্ছে, তুমি একটা জেলায় বাস করছো, সেই জেলা থেকে অন্য জায়গায় তুমি মাল পৌঁছাচ্ছ। তো সেখান থেকে যখনই তুমি অন্য জায়গায় মাল পৌঁছাচ্ছ, তো একটা হচ্ছে অরিজিন, একটা হচ্ছে তোমার কি বলবো যে ডেস্টিনেশন। তাহলে অরিজিন থেকে ডেস্টিনেশনে তোমাকে মাল পৌঁছাতে গেলে কিছু খরচা হয়। সেই খরচাগুলো যথাক্রমে লেখা আছে, কোথাও 2, কোথাও 1, কোথাও 3। যেহেতু এটা 50 বছর আগের বই, তখন হয়তো 2 টাকা 1 টাকা খরচা হতো বলে 2 1 আছে। এখন সেটাকে 1000 দিয়ে বা 10,000 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? আচ্ছা, D4, তাহলে অরিজিন ওয়ান থেকে D4-এ খরচা হচ্ছে 4 ইউনিট। তাহলে সব থেকে বেশি খরচা কোথায় হচ্ছে? অরিজিন ওয়ান থেকে চারটে জায়গায় তুমি মাল পৌঁছাচ্ছ, সেই চারটে জায়গায় মাল পৌঁছাতে গেলে তোমার সব থেকে বেশি খরচা হচ্ছে হচ্ছে ডেস্টিনেশন ফোরে, হয়তো সেটা দূরে আছে, সেই জন্য হয়তো সেখানে খরচা বেশি, বা এরকম কিছু একটা কারণ আছে, ঠিক আছে? অরিজিন টু থেকে ডেস্টিনেশন ওয়ানে তুমি এবার মাল পাঠাচ্ছ, মাল পাঠাতে তোমার খরচা হচ্ছে 3 ইউনিট। অরিজিন টু থেকে D2-তে পৌঁছাতে লাগাচ্ছে হচ্ছে 2 ইউনিট। আচ্ছা, এখানে লাগছে 1 ইউনিট, এখানে লাগছে 4 ইউনিট। 4 ইউনিট মানে ইউনিটটা আমি জানি না, 1000 টাকাকে 1 ইউনিট ধরতে পারো, যেটা ইচ্ছা ধরতে পারো, তোমাদের ইচ্ছে। আচ্ছা, তারপরে অরিজিন থ্রি থেকে মাল পাঠাচ্ছ, 5 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 8 ইউনিট। এই হচ্ছে তোমাদের মোটামুটি কস্ট বা খরচাগুলো। কথাটা বুঝতে পেরেছো কি হচ্ছে খরচা টরচাগুলো? এইবার এইবার কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে, এটা খরচা। এবার তোমার কাছে কি আছে? তোমার কাছে আরো দুটো জিনিস আছে। কি দুটো জিনিস আছে? একটা হচ্ছে যে অ্যাভেলেবেল ফুড, কি বলা হয়, অ্যাভেলেবেল ফুড। এই জিনিসগুলো কিন্তু সব কাজে লাগবে। অ্যাভেলেবেল মানে ফুড মানে হচ্ছে মালটার কথা বলছি, যেই মালটা তুমি পাঠাচ্ছ, এই মালটা তোমার অ্যাভেলেবেল। মানে ব্যাপারটা বুঝতে পারছি? অ্যাভেলেবেল মানে ধরো যে কোনো মার্কেটিং বা যে কোনো জায়গাতে তুমি যখনই জিনিসপত্র দাম কম বেশি হয়, সেটা কার উপর ডিপেন্ড করে জানো? সেটা হচ্ছে তোমার কোনো একটা খাবার বা কোনো একটা মাল কতটা মজুদ আছে তোমার গোডাউনে বা তোমার জায়গায়,
আর কতটা ডিমান্ড। ধরো এবার এমন একটা জিনিস, তুমি ধরো কোনো একটা জিনিস প্রচুর তোমার কাছে আছে কিন্তু ডিমান্ড নেই, মার্কেটে বিক্রি হচ্ছে না, তখন কি করি আমরা? অফার দিয়ে দিই যে কম টাকায় দিয়ে দিব, মালটা বেরিয়ে যাক। তাই তো হয়। ধরো তুমি একটা জিনিস কিনলে, প্রচুর জিনিস কিনলে তোমার কাছে, বা তুমি বিক্রি করবে কিন্তু তুমি দেখছো যে সেইগুলো না, বিক্রি হচ্ছে না, মানে ডিমান্ড নেই। তো সেখানে আমরা কি করি, প্রাইসটাকে কমিয়ে দিই অনেক সময়। তো এটা হচ্ছে অ্যাভেলেবেল যেটা থাকে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ডিমান্ড। মানে একটা হচ্ছে অ্যাভেলেবেল, একটা হচ্ছে ডিমান্ড, এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। যারা বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু এই সম্পর্কটা জানে, যে অ্যাভেলেবিলিটি আর ডিমান্ড এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি অ্যাভেলেবেলের থেকে ডিমান্ড বেড়ে যায়, ধরো অ্যাভেলেবেলের থেকে, যেটা অ্যাভেলেবেল আছে তার থেকে ধরো ডিমান্ড বেড়ে গেল, তখন কিন্তু হুড়ুর করে দাম বেড়ে যাবে। অনেক সময় হয় না, দেখবে যে লবণের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল। এই যে দেখো যুদ্ধ টুদ্ধ লাগলে দেখবে হঠাৎ করে দেখবে যে গ্যাস ফ্যাস তেল ফেলের দাম বেড়ে যায়, কারণ বুঝতে পারা যাচ্ছে যে তখন হয়তো ডিমান্ড বেড়ে গেছে কিন্তু জিনিসপত্র আসা যাওয়া কমে যাবে। যে কোনো জিনিস বাইরে থেকে মাল আসবে না, তখন সেটা ডিমান্ড বেড়ে যায় কিন্তু অ্যাভেলেবেল কমে যায়, ফলে তখন দাম বেড়ে যায়। তো এরকম হচ্ছে অ্যাভেলেবেল ফুড আর ডিমান্ড ফুড, বা ডিমান্ড যেটা থাকে সেটা, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার এখানে আমি আরেকটা কলাম করছি, সেই কলামটাকে বলছি এআই, এ ফর অ্যাভেলেবেল। এ ফর অ্যাভেলেবেল, বুঝতে পেরেছো? এ কাকে বলছে? এ বলছে হচ্ছে অ্যাভেলেবিলিটি। আচ্ছা, ডিমান্ডের আরেকটা নাম হচ্ছে রিকোয়ারমেন্ট। ডিমান্ড বা রিকোয়ারমেন্ট মানে কতটা রিকোয়ার্ড আছে, একই ভাষা। ডিমান্ড বা রিকোয়ার এতটা, মানে আমার একটা হচ্ছে অ্যাভেলেবেল, একটা হচ্ছে প্রয়োজন। অ্যাভেলেবেল মানে হচ্ছে কতটা মজুদ আছে, আর ডিমান্ড বা রিকোয়ারমেন্ট মানে কতটা প্রয়োজন, এই তো হচ্ছে ব্যাপার। তো এআই গুলো হচ্ছে অ্যাভেলেবিলিটি। আচ্ছা, আয়ের মান এক হলে হচ্ছে এই এই যে এই রোতে অ্যাভেলেবিলিটি, তাহলে এই রোতে অ্যাভেলেবেল হচ্ছে 30 ইউনিট ফুড। এটা ফুড কিন্তু। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এটা, ধরো আমি ইউনিট মানে আমি ধরো কেজি দিলাম সাপোজ। তো ধরো আমি বলতে যে 30 কেজি ফুড, ভালো করে বুঝতে হবে অঙ্কটা আগে। 30 কেজি ফুড এই চারটে জায়গায় আমাকে পাঠাতে হবে। কথা বুঝতে পারছো? অরিজিন ওয়ান থেকে, অরিজিন ওয়ানের কাছে অ্যাভেলেবেল কত আছে? 30 কেজি। অরিজিন ওয়ানের কাছে অ্যাভেলেবেল আছে 30 কেজি। সেই 30 কেজি ফুড তোমাকে ডেস্টিনেশন ওয়ান, ডেস্টিনেশন টু, ডেস্টিনেশন থ্রি, ডেস্টিনেশন ফোর, এই চারটে ডেস্টিনেশনে পাঠাতে হবে। কি করে পাঠাবে তোমার ব্যাপার, হলো। আচ্ছা, তাহলে অরিজিন ওয়ান মানে, আমি অরিজিন ওয়ান মানে ধরো অরিজিনটা হচ্ছে সাপোজ দার্জিলিং, দার্জিলিং। অরিজিন টু ধরো মালদা। আর অরিজিন থ্রি ধরো বর্ধমান। এবার ডেস্টিনেশন, চারটে ডেস্টিনেশন আমার আছে। একটা ধরো ডেস্টিনেশন অন কলকাতা, একটা ডেস্টিনেশন অন ধরো হাওড়া, একটা ধরো মেদিনীপুর, আর আরেকটা ধরো ধরলাম একটা ধরো কোন একটা জায়গা ধরো কোচবিহার। তো এরকম বিভিন্ন চারটে, তিনটে ধরো অরিজিন, চারটে ডেস্টিনেশন। এবার ধরো দার্জিলিংয়ে কোনো একটা ফুড আমি এই চারটে জায়গায় পাঠাবো, দার্জিলিং থেকে কলকাতায় পাঠাবো, হাওড়ায় পাঠাবো, মেদিনীপুরে পাঠাবো, আর কোচবিহারে পাঠাবো। তো সেখান থেকে আমরা কি করছি, আমরা অরিজিন ওয়ান মানে দার্জিলিংয়ে দেখছি যেই ফুডটা পাঠাবো সেই ফুডটা হচ্ছে 30 কেজি আছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল কত? 30 কেজি। এবার যদি বলো স্যার 30 কেজি তাহলে পাঠাতে হবে, হ্যাঁ 30 কেজি তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটে ঘরে আমি পাঠাতে পারি বা চারটে জায়গায় পাঠাতে পারি। এবার এই পাঠাতে কত খরচা হয় বলছে, এই যে, বুঝতে পেরেছো? মানে এখান থেকে, দার্জিলিং থেকে বা অরিজিন ওয়ান থেকে কলকাতায় পাঠাতে তোমার 2 ইউনিট লাগে। টাকা আমি জানি না, 2 টাকাও ধরতে পারো, 2,000 টাকাও ধরতে পারো, এটা তোমার ব্যাপার। 2 ইউনিট কস্ট মানে খরচা। এটা খরচা না কিন্তু, এটা 30 কেজি, 30 কেজিটা এখানে হচ্ছে 2 টাকা লাগে। এখান থেকে এখানে পাঠাতে 2 টাকা লাগে, এখান থেকে এখানে পাঠাতে 1 টাকা লাগে, এখান থেকে এখানে পাঠাতে 3 টাকা লাগে, এখান থেকে এখানে পাঠাতে 4 টাকা লাগে। তাহলে বেশি কোথায় লাগে? এই জায়গায় পৌঁছাতে বেশি লাগে, তাহলে এখান থেকে এখানে বেশি খরচা। আমরা কি বলেছি, ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমরা কি করি? ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমাদের কাজ কি বলো? খরচা বাড়ানো না কমানো? খরচা হচ্ছে আমাদের কমানো, কস্টটাকে কি করা? মিনিমাইজ করা। খরচা কোনোদিন বোকার মতো বাড়ায় কেউ? তাহলে কি আমরা করি? আমরা কস্ট মিনিমাইজ করব, তাহলে খরচা আমরা সবসময় কমাবো। এটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের উদ্দেশ্য। আর ট্রান্সপোর্টেশন না, যে কোনো প্রবলেমের উদ্দেশ্য হচ্ছে খরচা কমানো। বড় বড় কোম্পানি যখন এই ধরনের প্রজেক্টগুলো নেয় বা এই ধরনের যখন টেন্ডারগুলো নেয়, তখন তাদের কাজ হচ্ছে কত কম টাকায় আমি টেন্ডারটা পূরণ করতে পারি, তাই না? তার জন্য তাকে খরচা কমাতে হবে, তার ফলে খরচা বাড়ালে তো চলবে না। যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে যে অরিজিন ওয়ানে কত ফুড অ্যাভেলেবেল আছে? 30 কেজি ফুড অ্যাভেলেবেল আছে। কথাটা বুঝতে পেরেছো অরিজিন ওয়ানে? আচ্ছা, অরিজিন টুতে কতটা অ্যাভেলেবেল আছে? অরিজিন টুতে অ্যাভেলেবেল ফুড হচ্ছে, আচ্ছা কেজিটাও হচ্ছে আমি এমনি হিসাব করে দিলাম, কেজি মানে কেজির একটা ইউনিট এখানে দেওয়া নেই, কোশ্চিনে আছে 30 শুধু। আচ্ছা, অরিজিন টুতে 50, মানে এখানে ফুড হচ্ছে 50 টোটাল, বেশি ফুড আছে। অরিজিন টুতে বেশি ফুড আছে। অরিজিন থ্রিতে ফুড আছে হচ্ছে 20। আর এই জায়গাটা যেটাকে আমরা বলি বিজে, বিজে মানে হচ্ছে
অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স তো এআইজি এর মতো, মানে এখানে হচ্ছে এগুলো আই, মানে আই এর মান এক হলে এটা A1, এটা A2, এটা A3, আর এখানে হচ্ছে জে, তাহলে জে হচ্ছে 1 2 3 4, কলামগুলো জে, রো গুলো আই। বোঝা গেছে? ম্যাট্রিক্সে যেরকম হয় না এআইজে, এআইজে মানে কি করি আমরা, আইগুলো রো হয় আর যেগুলো কলাম হয়। ধর আমি A12, A12 মানে কোন পজিশন, 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে আই হচ্ছে 1, জে হচ্ছে 2। তো এখানেও আর একটা ব্যাপার যে রো গুলো 1 আর কলামগুলো হচ্ছে জে, রো গুলো আই, কলামগুলো জে। বোঝা গেছে? তাহলে যে বি জে মানে এখানে B1 B2 B3 B4 আছে। বি গুলো কি, বি গুলো হচ্ছে রিকোয়ারমেন্ট বা ডিমান্ড। বলছে এই যে এই যে ডেস্টিনেশন D1, যে জায়গাটা D1 যেখানে খাবার পৌঁছাবো, তাহলে ডেস্টিনেশন ওয়ানে কিন্তু তিনটে জায়গা থেকেই খাবার পৌঁছাবে। অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 1-এ যেতে টাকা লাগে 2 টাকা, অরিজিন 2 থেকে ডেস্টিনেশন 1-এ 3 টাকা, আর অরিজিন 3 থেকে বেশি টাকা লাগে 5 টাকা। তার ফলে অরিজিন 3 থেকে ডেস্টিনেশন 1-এ খরচা বেশি, খরচা আমাদের বেশি করা যাবে না, খরচা কমাতে হবে। যাই হোক, কিন্তু ডেস্টিনেশন 1-এর ডিমান্ড আছে, মানে ওই জায়গাতে তোমাকে এত কেজি ফুড তোমার লাগবেই, নাহলে হবে না। তাহলে এখানে ডিমান্ড কত বলছি, এখানে ডিমান্ড হচ্ছে 20 কেজি। যেই ফুডটা আমরা আমরা যে ফুডটা ট্রান্সপোর্ট করব, যে ফুডটা আমরা এই জায়গা থেকে ওই জায়গাতে দেব, সেই ফুডটা ডিমান্ড 1, মানে এই ডেস্টিনেশন 1-এ তার ডিমান্ড হচ্ছে 20 কেজি। মানে এই জায়গাতে 20 কেজি লাগবে। কথা বুঝতে পেরেছো? এই ঘরে 20 কেজি লাগবে, সোজা কথা। এই যে ডেস্টিনেশন, সেটা যে কোনো জায়গা, কলকাতা বলো, হাওড়া বলো, যেরকম কলকাতা বলেছিলাম, সেখানে ভাই 20 কেজি লাগবে, আমাকে 20 কেজি পাঠাতে হবে। কি করে পাঠাবো? আমার তিনটে জায়গা থেকে পাঠাতে হবে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। এবার তুমি যদি বলো স্যার এখান থেকে 20 কেজি পাঠিয়ে দেবো, তোমার ইচ্ছে। এখান থেকে 20 কেজি পাঠাবো, তোমার ইচ্ছে। এখান থেকে 20 কেজি পাঠাবো, তোমার ইচ্ছে। এখান থেকে 20 কেজি পাঠাতে গেলে খরচা বেশি, তুমি যদি চাও যে বেশি খরচা করে পাঠাবে, তাহলে তোমার ইচ্ছে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো খরচা কমানোর। নেক্সট, ডেস্টিনেশন 2, এখানেও বলছে একটা ডিমান্ড বা একটা রিকোয়ারমেন্ট আছে। এখানে ডিমান্ড বেশি, বলছে এখানে 40। ডেস্টিনেশন 3-তে ডিমান্ড হচ্ছে 30, আর ডেস্টিনেশন 4-এ ডিমান্ড হচ্ছে 10। তাহলে এই হচ্ছে গোটা প্রবলেম। এইবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের মাধ্যমে, এটা এই প্রবলেমটা কিন্তু ট্রান্সপোর্টেশন, এই প্রবলেমটাকে আমি বোঝাতে পারলাম যে প্রবলেমটা কি হলো। এই প্রবলেমটা কি হলো আমি আরেকবার বলে দিই। এই প্রবলেমটা হচ্ছে কোনো একটা কোম্পানি একটা টেন্ডার ধরেছে, সেই কোম্পানি কি করছে, তার কাজ হচ্ছে ধরো আলু আলু পৌঁছানো, ট্রাকের মাধ্যমে হোক বা ট্রেনের মাধ্যমে হোক, যে কোনো জায়গাটা আলু পৌঁছানো। তাহলে কি করবে, এই যে ফুডগুলো এগুলো সব আলু, তো তার কাছে তিনটে, তার ধরো যে যে কোম্পানি আছে সেই কোম্পানি ধরো তিনটে জায়গায় তার গোডাউন আছে, বা তিনটে জায়গায় তার মাল রাখা থাকে, আলু এই তিনটে জায়গায় রাখা থাকে। এটা হচ্ছে একটা জায়গায়, এটা একটা জায়গায়, এটা একটা জায়গায়, এগুলোকে বলে অরিজিন। আর সেই মালগুলো বা সেই আলুগুলো তাকে চারটে জায়গায় পৌঁছাতে হবে, ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3, ডেস্টিনেশন 4, এই পৌঁছাতে হবে। এবার তার অরিজিন 1 যেই জায়গাটা, সেই জায়গায় তার 30 কেজি আলু উৎপাদন হয়, বা 30 কেজি তার কাছে মজুদ আছে। অরিজিন 2-তে তার কাছে মজুদ আছে 50 কেজি, অরিজিন 3-তে তার কাছে মজুদ আছে 20 কেজি। কথা বোঝা গেছে? প্রত্যেকটাতে, এখানে 30 কেজি, এখানে 50 কেজি, এখানে 20 কেজি। এবার 1 কেজি আলু পাঠাতে গেলে অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 1-এ 2 টাকা লাগে, 1 কেজি পার ইউনিট। 1 কেজি মাল এখান থেকে এখানে পাঠাতে গেলে 1 টাকা লাগে, 1 কেজি আলু এখান থেকে এখানে পাঠাতে গেলে 3 টাকা, মানে এগুলো টাকার হিসাব, পার কেজিতে কত টাকা করে লাগে। তাহলে বলছে যে সে অ্যাভেলেবিলিটি যা আছে সেটাকে মেনটেন করে, আর ডিমান্ড যা আছে, ডিমান্ড মানে এই ডেস্টিনেশনে, এই যে এই শহরে, এই যে ডেস্টিনেশন 1, এই শহরে কিন্তু 20 কেজি মাল লাগবে, যেটা যে করেই হোক 20 কেজি পাঠাতে হবে। তুমি যদি বলো স্যার 20 কেজি কোথা থেকে পাঠাবো, এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এখান থেকে কিছু পাঠাও, কোনো অসুবিধা নেই, এখান থেকে কিছু পাঠাও, এখান থেকে কিছু পাঠাও, এখান থেকে কিছু পাঠাও। এই ঘরে ভাই 40 কেজি মাল লাগবে, ডেস্টিনেশন 2-তে 40 কেজি, তুমি যেভাবে হোক 40 কেজি আমাকে পাঠাতে হবে। কি করে পাঠাবে? অরিজিন 1 থেকে 30 কেজি আছে, তাহলে অরিজিন 1-এ 30 কেজি পাঠিয়ে দিলেও 40 হচ্ছে না, তার ফলে অন্য জায়গা থেকে তোমাকে আরো 10 কেজি পাঠাতে হবে, বা তোমাকে এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এখান থেকে কিছু, হিসেব হিসেব করে পাঠাতে হবে। এই যে স্যার কত কাকে পাঠাবো বা কোন ঘরে কি করে কি পাঠাবো, এটাই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটাই শিখতে হবে, এই প্রবলেমটাকেই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম বলা হয়। এবং এই যে আলু টালু পাঠানোর পর, বা এই যে মাল বা এই যে ফুড, এই ফুডগুলো পাঠানোর পর আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে তুমি এমনভাবে পাঠাচ্ছ যাতে করে খরচা সব থেকে কম হচ্ছে। এবার তুমি বললে স্যার একটা কাজ করলে হয় না, আমি এখানে তো 20 কেজি লাগে, আমি এখানে 20 কেজিটা পুরো 20 কেজি এখানে পাঠিয়ে দিলাম, তাহলে 20 আর 5 তোমার 100 টাকা এখানেই চলে গেল। তাহলে এইভাবে হবে না, যেখানে দাম বেশি সেখানে তুমি কেন পাঠাবে? অন্যভাবে, অন্য স্টাইলে তখন করতে হবে, তাই না? তখন তুমি অরিজিন 3 থেকে কেন পাঠাবে, মানে তোমার ডেস্টিনেশন 1-এ, এই যে ডেস্টিনেশন 1-এ, ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, এটা অ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবেল ফুড। তোমার কাছে তিনটে জায়গা আছে, একটা হচ্ছে অরিজিন 1, তোমার কাছে অ্যাভেলেবেল ফুড হচ্ছে 30, এখানে তুমি 30 কেজি ফুড আছে, বা 30 টনও হতে পারে, আমি জানি না কি আছে। অরিজিন 2 এটাও কিন্তু অ্যাভেলেবেল, এখানে তোমার কাছে 50 আছে, আর অরিজিন 3 এখানে তোমার কাছে আছে 20। তাহলে টোটাল তোমার কাছে একটা জিনিস দেখেছো ফুড কত কেজি আছে, টোটাল যদি যোগ করো কত কেজি ফুড আছে, 30 50 আর 20, তাহলে টোটাল তিনটে অরিজিন মিলিয়ে তোমার কাছে কত ফুড আছে, অ্যাভেলেবেল ফুড কত? স্যার একশো। 100 কেজি।
100 কেজি বা 100 যাই হোক, যেটাই হোক, কেজি হোক, টন হোক, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আর এবার তোমার কাছে চারটে জায়গায় মালটা পাঠাতে হবে, রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট বা ডিমান্ড, তোমাকে চারটে জায়গায় মালটা পাঠাতে হবে, ঠিক আছে। এবার রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে চারটে জায়গায় তোমাকে মালটা পাঠাতে হবে। প্রথম জায়গায় রিকোয়ারমেন্ট কত? ডেস্টিনেশন ওয়ান, ধরো ডেস্টিনেশন ওয়ান হচ্ছে কলকাতা, কলকাতাতে তোমাকে 20 কেজি মাল পাঠাতে হবে। কি করে পাঠাবে? তুমি যদি বলো স্যার অরিজিন ওয়ান থেকে এখান থেকে 20 কেজি পাঠিয়ে দিই, তোমার ইচ্ছে। কিন্তু যদি এখান থেকে এখানে খরচা বেশি হয়, তাহলে এখান থেকে পাঠাবেন, এখান থেকে পাঠাবেন, এখানে কোথা থেকে পাঠাবে? কোন জায়গা থেকে, কে বলতে পারে কোন জায়গা থেকে ডেস্টিনেশন ওয়ানে খাবার পাঠাবো? তোমার কি মনে হচ্ছে খরচা যেখানে কম সেখানে? খরচা কোথায় কম, খরচা কোনগুলো? এই অরিজিন 3। এই যে এইগুলো খরচা। তো অরিজিন থ্রি থেকে অরিজিন পাঠাবে? ওয়ান থেকে পাঠাবো, ওয়ান থেকে পাঠাবো। তাহলে অরিজিন ওয়ান থেকে স্যার। তাহলে ও যে অরিজিন থ্রি বলছে, ও কি বেশি পয়সা হয়ে গেছে নাকি ওর পকেটে? ও অরিজিন থ্রি থেকে 5 টাকা স্কোয়ার ফিটে বা 5 টাকা পার কেজিতে ও মাল পাঠিয়ে দিয়ে বলছে বেশি বেশি খরচা করছে। ও ব্যবসা হবে না ওর দ্বারা কোনোদিন। অরিজিন ওয়ান থেকে পাঠাতে হবে, অরিজিন ওয়ান থেকে 2 টাকা, তাহলে অরিজিন ওয়ান থেকে চেষ্টা করতে হবে ডেস্টিনেশন ওয়ানে যদি যায়, তাই না? এটা চেষ্টা করতে হবে। তো এগুলো হচ্ছে দেখতে হবে আগে প্রবলেম। আচ্ছা, ডেস্টিনেশন টুতে কত রেট লাগবে? কত লাগবে টোটাল ডেস্টিনেশন টুতে? 40। 40। 40। আচ্ছা, ডেস্টিনেশন থ্রিতে কত লাগবে? 30। 30। আর ডেস্টিনেশন ফোরে কত লাগবে? 10। 10। তাহলে মানে আমাকে, আমার, এবার একটা জিনিস দেখেছো এই যোগফলটা কত হচ্ছে? 100। 100। 100। 100। একদম, যতটা অ্যাভেলেবেল আছে ততটাই তোমার রিকোয়ারমেন্ট। এই ধরনের প্রবলেমকে বলা হয় ব্যালেন্স প্রবলেম। ব্যালেন্স প্রবলেম বুঝতে পারছো? ব্যালেন্স মানে যেখানে অ্যাভেলেবেল আর ডিমান্ড একই, আর যদি বাই চান্স অ্যাভেলেবেলের থেকে ডিমান্ড বেড়ে যায় বা ডিমান্ডের থেকে অ্যাভেলেবেল বেড়ে যায়, তখন কিন্তু প্রবলেমটার ব্যালেন্স হবে না, তখন প্রবলেমটা কি হবে? আনব্যালেন্স। আনব্যালেন্স প্রবলেম। তখন কি করতে হবে, তখন কি করতে হবে না করতে হবে পরে আসছি, কিন্তু আপাতত ব্যালেন্স প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই 3টে অরিজিন থেকে এই 4টে ডেস্টিনেশনে খাবার পাঠানো, কিন্তু দেখে শুনে খাবার পাঠানো, উল্টো পাল্টা করলে পাঠালে হবে না। কিরকম দেখে শুনে? যে ভাই যেখানে খরচা কম, খরচা কোথায় কম, এখানে 2 টাকা, এখানে 3 টাকা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পৌঁছাতে গেলে বিভিন্ন খরচা, তার রেটগুলো বিভিন্ন, সেই রেট অনুসারে আমাকে দেখতে হবে। তুমি যদি বলো স্যার ডেস্টিনেশন ফোরে খাবার পাঠাবো অরিজিন থ্রি থেকে, বুঝতে পারি, তাহলে কি বাস করবে? প্রচণ্ড বাস। অরিজিন থ্রি থেকে ডেস্টিনেশন ফোরে কত টাকা করে লাগছে পার কেজিতে, বা পার, যদি ইউনিট হলে কত টাকা করে লাগছে? 8 টাকা করে লাগছে। তাহলে তুমি 8 টাকা করে এতটা খরচা করতে যাবে কেন? তার থেকে আমার যদি এখানে 10 দরকার হয় ডেস্টিনেশন ফোরে, আমি অন্য জায়গা থেকে খাবার পাঠিয়ে 10 করবো। আমার তো 10, আমার ডেস্টিনেশন ফোরে 10 কেজি মাল পাঠাতে হবে। তার জন্য আমি কেন তাহলে অরিজিন থ্রি থেকে পারবো, আমি অরিজিন টু থেকে বা অরিজিন ওয়ান থেকে পারবো, খরচা কম হবে অনেক। আমার কথাটা কি বুঝতে পারছি? আমাদের প্রবলেমগুলো কীরকম ট্রান্সপোর্টেশন। তাহলে এই ধরনের প্রবলেমগুলো ট্রান্সপোর্টেশন। এবার কি হয়, এবার এই ধরনের প্রবলেম যেটাকে ভাষায় বলে দিলাম, সেটা ভাষায় না বলে এখানে একটা টেবিল মাধ্যমে বলা আছে, কারণ ভাষায় বলতে গেলে সেটাকে টেবিলে তৈরি করতে গেলে অনেক সময় সাপেক্ষ। তার বদলে আমাদের টেবিল দিয়ে বলা থাকবে। তাহলে এই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা ছক, একটা টেবিল বা একটা রূপ। সেটাকে আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ বেসিক ফিজিবল সলিউশন বের করা, আর তারপর সেখান থেকে অপটিমাল। অপটিমালের কাজ কি? অপটিমাল মানে মিনিমাইজ করা। বেসিক ফিজিবল সলিউশন কিন্তু অনেক সময় মিনিমাইজ নাও করতে পারে, কিন্তু উইদাউট বেসিক ফিজিবল সলিউশন আমরা ডিরেক্ট অপটিমাল সলিউশন ট্রান্সপোর্টেশন প্রবলেমে বের করতে পারি না। সেই কারণে আমাদের সবার আগে কি করতে হবে? বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে, তারপর অপটিমাল। যদি বলো স্যার বেসিক ফিজিবল সলিউশন তো মিনিমাইজ নাও করতে পারে, সত্যি কথা। অনেক সময় বেসিক ফিজিবল সলিউশন যেটা বেরোলো সেটা অপটিমাল হলো না, কারণ সেটা মিনিমাইজ হলো না সব থেকে। তখন আবার আমাদের অন্য পদ্ধতিতে বেসিক ফিজিবল সলিউশন বের করে তখন দেখতে হয় সেটা অপটিমাল হচ্ছে কিনা। তাহলে ডিরেক্ট আমাদের অপটিমাল বের করলেই তো ভালো হতো, কিন্তু ডিরেক্ট আমরা অপটিমাল সলিউশন বের করতে পারি না এই পদ্ধতিতে। তাহলে প্রথম কাজ কি আমাদের বলো? আমাদের প্রথম কাজ কি? টু ফাইন্ড, তাহলে ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমাদের প্রথম কাজ কি? আওয়ার প্রাইমারি বা ইনিশিয়াল কাজ, ঠিক আছে, আর প্রাইমারি ওয়ার্ক বা প্রাইমারি অবজেক্টিভ, ওয়ার্কের জায়গায় অবজেক্টিভ বলি, কথাটা ভালো লাগে আরো বেশি, ইজ টু ফাইন্ড কি? বেসিক ফিজিবল সলিউশন। ইয়েস, একটা বেসিক ফিজিবল, একটা বলছি মানে দা বলার ঠিক না। তারপর সেখান থেকে কি করা? তারপরে এই বেসিক ফিজিবল সলিউশন থেকে একটা অপটিমাল সলিউশন বের করা। তারপরে হচ্ছে ফাইন্ড অ্যান অপটিমাল সলিউশন ফ্রম দি বেসিক ফিজিবল সলিউশন, যদি হয়, যদি সম্ভব হয়, না হলে অন্য বেসিক ফিজিবল সলিউশন দিয়ে করব। তাহলে এই হচ্ছে কাজ। এবার এই বেসিক ফিজিবল সলিউশন বের করার অনেকগুলো পদ্ধতি আছে। হ্যাঁ, মেথড ফর ফাইন্ডিং বিএফএস, কি বললাম? এই বেসিক ফিজিবল সলিউশন বের করার অনেক ধরনের পদ্ধতি আছে।
তার মধ্যে কিছু খুব ভালো, কিছু মোটামুটি, কিছু একদমই খারাপ, কিন্তু সিলেবাসে যেহেতু সবগুলোর উল্লেখ আছে বলে আমরা শুধুমাত্র ভালোটাই করবো সেটা না, আমাদের সবগুলোই করতে হবে। এখন পরীক্ষাতে যে কোনো কিছু দিয়ে যেতে পারে যে এই পদ্ধতিতেই করো, তখন ফেঁসে যাবে। তখন তুমি শুধু ভালোটা করলে হবে না, ঠিক আছে, যে কোনো পদ্ধতিতেই হতে পারে। কথা বুঝতে পেরে গেছো আমার? তাহলে শুধু ভালো পদ্ধতিতে শিখবো আর বাকিগুলোতে করবো না, তাহলে কিন্তু এটা হবে না। ওকে, তাহলে কি কি পদ্ধতি আছে? 1 নম্বর পদ্ধতি আছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড। কি বললাম? নর্থ 1 নম্বর, ওয়েস্ট কে বলতে পারে? নর্থ ওয়েস্ট শুনে কি মনে হচ্ছে? কোন দিক নর্থ ওয়েস্ট? হ্যাঁ, ভূগোল টুগোল পড়েছো, জিওগ্রাফি, কম্পাস টম্পাস দেখেছো? হ্যাঁ, স্যার বলো। কলাম 1 বরাবর। এটা হচ্ছে আমাদের ইস্ট নাকি? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। তাহলে নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের এই দিকটা, নর্থ ওয়েস্ট, এই নর্থ ওয়েস্ট কর্নার ভেতর। হ্যাঁ, নর্থ ওয়েস্ট মানে এই দিকটা, এই দিকটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট, NW নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এই নর্থ ওয়েস্ট কর্নার, কর্নার মানে এর কর্নার একটা মেথড আছে, সেই মেথডটা আমি আসছি বলছি। 2 নম্বর, নাম্বার 2, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স মিনিমা বলে একটা পদ্ধতি আছে, ঠিক আছে। ম্যাট্রিক্স মিনিমা মেথড, বেসিক ফিজিবল সলিউশন বের করার পদ্ধতি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন, বা সংক্ষেপে বলা হয় ভ্যাম। ভোগেলস ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে আর কিছু না, অ্যাপ্রক্সিমেশন মেথড, অ্যাপ্রক্সিমেশন মেথড, বা সংক্ষেপে কি বলা হয় সেটাকে, VAM, ভ্যাম ভ্যাম, বা এইটাকে অনেক সময় আবার অনেক জায়গাতে ইউনিট পেনাল্টি মেথড বলা হয়, পেনাল্টি দিয়ে ইউজ করা হয়। পেনাল্টি মানে আবার কি জানো? ক্ষতিপূরণ। হ্যাঁ, আবার ভেবো না গোল, পেনাল্টি করা মানে ক্ষতিপূরণ, পেনাল্টি, কারেক্ট। আর আরেকটা পদ্ধতি আছে, যদিও খুব একটা সেটা ইম্পর্টেন্ট না, আমি খুব একটা করাই না, তাও যদি তোমরা নাম জেনে রাখো, সেটাকে বলে রো মিনিমা মেথড আর কলাম মিনিমা মেথড। রো অ্যান্ড কলাম মিনিমা মেথড, আমরা প্রথম তিনটেই করব, তার থেকে বেশি এটা আসেও না। রো মিনিমা, কলাম মিনিমা, অ্যাকচুয়ালি বেশি আসে হচ্ছে ভ্যাম, এটাই হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। তাও আমি এই দুটো হাতের পাঁচ করিয়ে রাখি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের 4খানা মেথড। এই 4খানা মেথড দিয়ে আমরা কি করি? বেসিক ফিজিবল সলিউশন বের করি। বুঝা গেছে? এই 4খানা মেথড দিয়ে আমরা বেসিক ফিজিবল সলিউশন বের করি। তাহলে আমরা কি করব আজকে? ফার্স্ট এই স্যার এক, হুম, স্যার লিস্ট কস্ট মেথডটা কোনটাকে বলে? লিস্ট কস্ট মেথড, যেটাতে কস্ট কম হবে সব থেকে, সেটাই এইটা, ম্যাট্রিক্স মিনিমা, এটা, এটাকে বলা হয় লিস্ট, এটাকে বলা হয়, এটাকে বলা হয় লিস্ট কস্ট এন্ট্রি মেথড। সবই তো তুমি জানো, তাহলে আবার আমার কাছে পড়ছো প্রতিদিন যে মেসেজ করো, স্যার ক্লাস নিন ক্লাস নিন ক্লাস নিন, সবই তো জানো। লিস্ট কস্ট এন্ট্রি মেথড, ঠিক আছে, যেটা ম্যাট্রিক্স মিনিমা, যেটা মিনিমাই, সেটাই হচ্ছে, এটাকে বলা হয়, ঠিক আছে। কিন্তু সব থেকে ইউজফুল বা সব থেকে ভালো মেথড কোনটা? ভোগেলস অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রাইমারি কি করব? যে কোনো একটা প্রবলেম দিয়ে আমরা সেটাকে নর্থ ওয়েস্ট কর্নার, ম্যাট্রিক্স মিনিমা আর ভোগেলস অ্যাপ্রক্সিমেশন, ভ্যাম, এই 3টা পদ্ধতিতে সলভ করব। বুঝে গেছে? তাহলে এই প্রবলেমটাকে করি। আচ্ছা, আচ্ছা, এই সলভ করা মানে কি বের করা? শুধুমাত্র এখন কি বের করা বলো? ফাইন্ডিং কি বের করা? বিএফএস, বেসিক বেসিক ফিজিবল। ফিজিবল। হ্যাঁ হ্যাঁ, মানে একবার ভাববে না যে এটা মানে কিন্তু অপটিমাল সলিউশন বের করা বা সলভ করা, না, এটা জাস্ট বেসিক ফিজিবল সলিউশন। এই বেসিক ফিজিবল সলিউশন কি মিনিমাম কস্ট দেবে? নাও দিতে পারে, কারণ অপটিমালটাই মিনিমাম দেয়, বেসিক ফিজিবল সলিউশন মিনিমাম নাও দিতে পারে। তাহলে তার ফলে তখন দেখতে হবে যে যেই বেসিক ফিজিবল সলিউশনটা আমরা বের করেছি, বেরিয়েছে, সেটাই কি অপটিমাল। ওটার জন্য একটা পদ্ধতি আছে, হ্যাঁ, অপটিমালিটি টেস্ট, ওই টেস্টটা আমাদের শিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে কোন পদ্ধতিতে করবো বলো? নর্থ ওয়েস্ট কর্নার মেথড নাও। নর্থ ওয়েস্ট কর্নার, এই মেথডে আমরা কি করব? এই মেথডে আমরা বেসিক ফিজিবল সলিউশন বের করা শিখব। কার? একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের, একদম সেম ছক, একই জিনিস, ঠিক আছে।
খুব সম্ভবত হচ্ছে 4টে কলাম ছিল, 4টে কলাম দিয়ে দিই আমরা এখানে, আর 3টে রো ছিল। আচ্ছা, কস্টগুলো কত ছিল? আচ্ছা, তার আগে একটা কাজ করি, এখানে অরিজিন 1 এগুলো কিন্তু লিখতে হবে, অরিজিন 2, অরিজিন 3। হ্যাঁ, তোমার কোশ্চিন এরকম ভাবে থাকবে, সেটাকে আরেকবার টুকে নিবে। ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3, ডেস্টিনেশন 4। আচ্ছা, কস্টগুলো কত ছিল? আচ্ছা, কস্টগুলোকে আমি একটু না চেষ্টা করছি একটু নিচে নিচে লেখার, কারণ আছে দুই, মানে মাঝখানে না লিখে একটু কোনায় কোনায় লিখছি, মানে এই দিকে ডান দিকে 2, 1, 3, 4। কারণ এই টেবিলের মধ্যে আরো অনেক কিছু লিখবো তো প্রত্যেকটা ঘরে, সেই জন্য এইগুলোকে 3, 2, 1, 4। দেখো ওই প্রবলেমটাই তো, 3, 2, 1, 4। ওকে, পারফেক্ট। আর 5, 2, 3, 8 নাকি? 5, 2, 3, 8, এগুলো হচ্ছে কস্ট। ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল ফুড, অ্যাভেলেবিলিটি। সেই অ্যাভেলেবেল ফুড কি কি আছে? প্রথম অরিজিনে 30, পরেরটাতে 50, তারপরেরটাতে 20 চলবে। আচ্ছা, আর এখানে ডেস্টিনেশনে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টগুলো বিজে, বিজেগুলো কি কি আছে? প্রথমটাতে আছে 20, তারপরেরটাতে 40, তারপরেরটাতে 30, তারপরেরটাতে 10 চলবে। এইবার এই পদ্ধতিটা আমরা কি করে বেসিক ফিজিবল সলিউশন বের করব? এই পদ্ধতিতে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, এই মেথডটার মধ্যেই পদ্ধতিটা লুকিয়ে আছে। কি করব আমরা? একদম গোটা টেবিলে যেটা নর্থ ওয়েস্ট কর্নার পজিশন, কোনটা? এই গোটা টেবিলে, এই যে ধরো এটা একটা টেবিল, নর্থ ওয়েস্ট কর্নার মানে এই পজিশন, মানে এই পজিশন। আচ্ছা, এই যে উম, এখানে একটা ব্যাপার আছে, আমি একটু বলে দিই। এখানে এইগুলোকে বলে রুম। কি বলা হয়? রুম। মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা রুম। আর লাস্ট এটা 5 2 3 8 হবে। 5, 2, 3, 8। ওকে, একটু ভুল লিখেছি, 5, 3, 2, 8। ভাগ্যিস বললো, না হলে এখনই পুরো উল্টো হয়ে যেত অঙ্কটা। তারপরে আমিও খুঁজে বেড়াতাম কেন মিলছে না, তোমরাও খুঁজে বেড়াতে কেন মিলছে না। হ্যাঁ, তাহলে এইগুলোকে কি বলে? রুম। এই রুম, এই ওয়ার্ডটা জানতে হবে, রুম। বোঝা গেছে? মানে প্রত্যেকটা এইগুলো সব টার্ম, এই টার্মগুলো এই প্রবলেমের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একদম গোটা টেবিলে যেটা নর্থ ওয়েস্ট কর্নার পজিশন, গোটা টেবিলের নর্থ ওয়েস্ট কর্নার পজিশন মানে এই পজিশন, এই পজিশনে কি করতে হবে? ফুড অ্যালোকেট করতে হবে। কি করে ফুড অ্যালোকেট করব? মানে প্রবলেমটা কিন্তু ওরকমভাবে ভাবলে হবে না যে স্যার এত ডিমান্ড এখানে দিই ওই দিই, ওইভাবে না। একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা শিখে নাও, এবং এই পদ্ধতিটার মাধ্যমে দেখবে আলটিমেটলি তুমি দেখবে ভালো রেজাল্ট পাচ্ছ, মানে তোমার কস্টটা কম হচ্ছে অনেকটাই। তো এখানে ফুড অ্যালোকেট করতে হবে। ফুড অ্যালোকেট করার নিয়ম কি? এই এই ঘরটাতে, শুধু এই ঘরটা, নর্থ ওয়েস্ট কর্নার, মানে নর্থ ওয়েস্ট কর্নার মানে এই যে এটা হচ্ছে ইস্ট, নর্থ, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা সাউথ। তাহলে নর্থ ওয়েস্ট মানে এইটাই, নর্থ ওয়েস্ট কর্নার মানে এই ঘরটা, এই ঘরটাতে তোমার ফুড অ্যালোকেট করতে হবে। কী করে ফুড অ্যালোকেট করতে হবে? এর ডান দিকে চলে যাও, অ্যাভেলেবেল ফুড 30, আর এই দিকে চলে যাও, মানে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ চলে যাও। এই দিকে অ্যাভেলেবেল ফুড হচ্ছে 30, আর এই দিকে রিকোয়ার হচ্ছে ফুড কত? 20। 20 আর 30-এর মধ্যে সব থেকে কম কে, কে বলতে পারে? দুটোর মধ্যে স্যার মিনিমাম 20, কত? 20। 20। বলছে এখানে খাওয়ার ঢুকে যাবে 20, এই ঘরে 20 ঢুকে যাবে, নিয়ে এরকম বক্স করে দাও। মানে এটা নিয়ম, আর কিছু না, বক্স না করলে গোল করলে হতো, কিন্তু বক্স করবে এখানে, যেহেতু আমরা যে ফলো করছি সেই বইতে একই আছে, সবাই একই নিয়মই করার চেষ্টা করবে। আরেকবার বলছি কি করলাম। একদম গোটা টেবিলে যেটা নর্থ ওয়েস্ট কর্নার পজিশন বা নর্থ ওয়েস্ট কর্নার ঘর, আচ্ছা রুমের বদলে আরেকটা ওয়ার্ড ইউজ করে, সেল। রুম বা সেল, এই টার্মটাও ইউজ করা হয়, সেল। তাহলে একদম যেটা নর্থ ওয়েস্ট কর্নার সেল বা নর্থ ওয়েস্ট কর্নার রুম, সেই রুমে আমাদের কি করতে হবে? আমাদের ওই রুমে দেখতে হবে যে ওই রুমের ক্ষেত্রে অ্যাভেলেবেল 30, রিকোয়ারমেন্ট 20, এই দিক আর এই দিক, তার বাইরে যাওয়ার নয়, তার মধ্যে এটা মিনিমাম, সেটা সেই ফুড, এটাকে বলে ফুড। অ্যাভেলেবেল ফুড হচ্ছে 30 আছে, আর ডিমান্ড যে ফুড বা রিকোয়ার্ড ফুড হচ্ছে 20 আছে, তার মধ্যে এটা মিনিমাম, সেটা ঢুকে যাবে। মিনিমাম কত আছে? 20। 20 ঢুকে গেল। আচ্ছা, এবার ভালো করে বুঝতে হবে, তাহলে এই ডেস্টিনেশনে আর ডিমান্ড আছে কোনো? কত টোটাল ডিমান্ড কত ছিল? ডেস্টিনেশন মানে টোটাল ডিমান্ড কত ছিল বলো? 20। এই 20টা ঢুকলো, 20টা ঢুকে গেল, তার মানে এখানে ডিমান্ড আর নেই। এবার
অরিজিন ওয়ানে কত অ্যাভেলেবেল ছিল গো ফুড? 30। 30। তার 30। মধ্যে 20 ঢুকে গেল। কোথা থেকে ঢুকলো এই ঘরে? মানে কোন ঘর বলতো? এখান থেকে এখানে ঢুকলো, এই ঘর থেকে, মানে অরিজিন ওয়ান থেকে ডিমান্ড ওয়ানে 20 কেজি ঢুকে গেল খাবার। 2 টাকা করে খরচা, 40 টাকা খরচা হয়ে গেল। বা $2 হলে বা 2000 হলে আরো বেশি হবে, যাই হোক। এবার তাহলে অ্যাভেলেবেল আর কত থাকলো এখানে? 30-এর মধ্যে 20 যখনই ঢুকে গেল, কত অ্যাভেলেবেল থাকলো? 10। 10। 10। কেটে দাও পাশে 10। ব্যাস। পেন্সিল দিয়ে কাটতে পারো, পেন দিয়ে কাটতে পারো, অ্যাজ ইউ উইশ, কিন্তু কাটতে হবে। এইবার এই ঘরে আর কোনো ডিমান্ড নেই। কি বললাম? এই ঘরে আর কোনো ডিমান্ড নেই। এই ঘরটাকে এইভাবে কেটে দাও। আমি অনেক সময় কি করি, ছাত্রছাত্রীদের প্রথমের দিকে, আজ থেকে 15 বছর আগে আমি একবার বলেছিলাম যে স্ট্রেট লাইন করে কেটে দিবে। একটা ছাত্র এইভাবে কেটে দিয়েছিল। তার ফলে এখানে যে 1 আছে, ধরো অনেক সময় 11 থাকে, তো অনেক সময় ধরো এখানে 11 আছে, 11-এর জায়গায় এই 1টা কেটে গেছিলো ফাট করে, সেই 1 ভেবে নিয়েছে। সেই জন্য তারপর থেকে আমি শিক্ষা নিয়েছি যে কাটার নিয়ম হচ্ছে কি, এইভাবে কাটবে ঘরটাকে। অনেক সময় লাইন দিয়ে কাটতে গেলে ফাট করে একটা 1 বোঝা যায় না, সেখানে এইভাবে কাটবে। তার মানে এই ঘরে আর কোনো কিছু ঢুকবে না, সোজা কথা। কারণ এই ঘরে ডিমান্ড ছিল, এই ডেস্টিনেশন 1-এর ডিমান্ড ছিল 20 কেজি বা 20, সেই ডিমান্ড ঢুকে গেছে। কিভাবে ঢুকেছে? অরিজিন 1 থেকে ঢুকেছে, অন্য জায়গা থেকে ঢুকেনি, দরকার নেই, অন্য জায়গায় খরচা বেশি। এখান থেকে ডিমান্ড, এখান থেকে অরিজিন 2 থেকে ঢুকতে গেলে 3 টাকা খরচা হতো, অরিজিন 3 থেকে 5 টাকা বেশি খরচা হতো, অনেক 5 টাকা খরচা হতো। তার ফলে এখানে আমি অরিজিন 1 থেকে ঢোকালাম, টোটালটা ঢুকিয়ে দিলাম। এখানে 30 ছিল, এখানে 20 ডিমান্ড, 20টা ঢুকিয়ে দিলাম, 30-এর মধ্যে 2 টাকা করে খরচা। বোঝা গেছে? তাহলে এটা বাদ। এবার বাকি এটা কেটে দাও, পুরো কেটে দাও। এটা কেন কেটে গেল বুঝতে পারছো? যখন ডিমান্ড শেষ, আর নেই, শেষ, পুরোটা ঢুকে গেছে। এবার বাকি যে টেবিলটা আছে, বাকি মানে বুঝতে পারছি, এটা বাদ দিয়ে বাকি যেটা আছে তার নর্থ ওয়েস্ট কর্নার পজিশন কোনটা? O1 স্যার, D2 কন্ট্রিবিউট দিতে হবে। O1 আচ্ছা, D2। এবার আমি O1 বলি, D2। অনেক স্যার বা ম্যাডামরা আবার টেবিলটা তৈরি করায় এইভাবে। আমি করাই না, একবারে করে দেবো। কারণ যতবার তুমি এই টেবিল তৈরি করবে তত সময় নষ্ট হবে। আমি চাই না যে এলপিপিতে বিশেষ করে সময় নষ্ট করো, কারণ এলপিপিতে এক একটা মেথড হিউজ, অনেক সময় নেয়। তার ফলে এই পদ্ধতিগুলোতে বারবার করে স্কেল পেন্সিল দিয়ে টেবিল আঁকবে, আর আবার ওই সব কিছু লিখবে, আননেসেসারি। একটা অঙ্ক যেটা 5 মিনিট বা 10 মিনিটে হওয়ার কথা, সেটা হয়তো 20 মিনিটে হবে, দরকার নেই। তার ফলে বাকি পজিশনে যেটা নর্থ ওয়েস্ট কর্নার সেল, এইটা তো, সেখানে খাবার ঢুকবে। বলো এবার কত খাবার ঢুকবে? এদিকে কত বেঁচে আছে? 30 নেই কিন্তু, 30-এর মধ্যে 20 ঢুকে গেছে, কত বেঁচে আছে? 10। 10। আর এইদিকে কত বেঁচে আছে? 40। 10 আর 40। 40-এর মধ্যে মিনিমাম বলো। 10। 10। 10 ঢুকে গেল, ব্যাস। 10 ঢুকে গেল। এখান থেকে 40-এর মধ্যে 10 ঢুকে গেল, কত বেঁচে থাকলো? 30। এবার তোমরা বলতে পারবে যে আর অরিজিন ওয়ানে কোনো অ্যাভেলেবেল খাবার আছে? নেই স্যার। নেই। তার ফলে অরিজিন ওয়ানকে বাদ দিয়ে দাও, বাদ। অরিজিন ওয়ান বাদ হয়ে গেল, কারণ ও ঢুকে গেছে, খাবার অ্যাভেলেবেল ঢুকে গেছে, আর কিছু নেই। নেক্সট, এইবার বাকি যে পজিশনটা থাকছে, তাহলে এই ফার্স্ট রো বাদ, ফার্স্ট কলাম বাদ, তাহলে বাকি যেটা থাকছে এই যে এতটুকুটা, বুঝতে পারছো কতটুকুটা থাকছে? এই যে এর নর্থ ওয়েস্ট কর্নার সেল কোনটা, বা নর্থ ওয়েস্ট কর্নার রুম কোনটা? O2 D2। O2 D2। বুঝতে পেরেছো? এর নর্থ ওয়েস্ট কর্নার মানে এইটা। এখানে খাবার ঢুকবে, যেটাকে আমরা ইংলিশে বলি ফুড অ্যালোকেট করতে হবে। ফুডটা অ্যালোকেট, ফুড এখানে কত আছে? 50 আছে। এই দিক আর এই দিক ছাড়া হবে না, এইদিকে 50 আর এদিকে 30। বলো মিনিমাম কোথায়? 30। 30। 30। 30 ঢুকে গেল, 30 কেটে গেল। 50-এর মধ্যে থেকে 30 ঢুকে গেলে কত বেঁচে থাকছে এক্সট্রা? 20। এবার তোমরা বলো, এই যে 30 আর 10, 40, হিসাব মিলে গেল। তাহলে এটা বাদ, এখানে আর কিছু হবে না, বাদ। এবার বাকি যতটুকু থাকলো, এই যে বাকি 2x2, এই যে 2x2, এই যে এই যা, এর নর্থ ওয়েস্ট কর্নার পজিশন এইটা। তাহলে এর যে নর্থ ওয়েস্ট কর্নার পজিশন, এই নর্থ ওয়েস্ট কর্নার পজিশন হচ্ছে এইটা। তাহলে এখানে খাবার ঢুকবে কত আছে? এখানে 20, এখানে 30, 20। কত? 20টা ঢুকবে স্যার। এখানে ঢুকে যাবে 20। এখানে যখনই 20 ঢুকে গেল, তাহলে এই 20টা কেটে গেল। এখানে 30-এর মধ্যে যে 20 ঢুকে গেলে পেয়ে গেলাম 10। আচ্ছা, এবার এখানে 30 আর 20 50, এখানে তাহলে শেষ, এই 50 শেষ, এই যে 50টা শেষ হয়ে গেল। এই যে 50 ছিল, এটা শেষ হয়ে গেল, কেটে দাও। এই যে এই কাটতে গিয়ে অনেক সময় না 1 2 কেটে যায়, আমি যেন লাইন না দিয়ে টেরা ব্যাগা করে কাটাতে যাই। আচ্ছা, বাকি দুটো ঘরে কি আছে বলো এবার, হিসাব আর করতে হবে না। এখানে 10 আর 10 আর এখানে 20, তাহলে কত, কোন ঘরে কত ঢুকবে? স্যার 10 10 দুটো করে ঢুকবে স্যার। 10 10 করে। এই ইঞ্জামের মাইকটা তো জোরে কেন গো? কান ফান আমার ঝালাপালা হয়ে গেল। বাট তুমি কথা বলো না, জোরে 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 চিৎকার করে, যে কানে আমার ব্যথা হয়ে গেল। স্যার সরি স্যার।
আবার সরি, কথা বলতে বারণ করলাম, আবার জোরে জোরে চিৎকার করে সরি বললাম, কানটা খারাপ, কান আমার ঝালাপালা করে দিলাম। ওকে, স্পেশাল মাইক লাগিয়েছে নাকি আপনি? স্পেশাল মাইক লাগিয়েছে, জোরে 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 চিৎকার করছে, বাকিদের তো আওয়াজ হলো না। বিশ্বজিৎ, কথা বলো তো, কিরকম আওয়াজ দেখি তোমার? স্যার কি স্যার বলছো? ও বলার পর থেমে যায় কেন? ও সবসময় মাইকটা বন্ধ করে দেয় কেন? কোন অভ্যেস ওর? হ্যালো হ্যালো স্যার ঠিক আছে, আর কেউ কথা বলো তো, ওরটা তো জোরে জোরে শোনা যাচ্ছে কেন? আর কেউ কথা বলো, আর কেউ? স্যার বলছি ওই ফুডটাকে গুড হিসাবে ট্রিট করা যাবে, গুডস লেখা যাবে। এখানে ফুড লিখতে হবে, তুমি তোমার মতো ব্যবসা করলে তো হবে না। গুডস, এখানে ফুড, এটা নিয়ম আছে। ঠিক আছে অঙ্ক, স্যার। অঙ্কের নিয়ম আছে। তুমি বাইরে মার্কেটে তুমি গুডস বলো, কিন্তু এখানে ফুড বলতে হবে, এখানে গুডস বললে হবে না। ঠিক আছে, এখানে আমাদের ফুড এটাই ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 10, আর এখানে হয়ে গেল 10, ব্যাস হয়ে গেল, খাওয়ার শেষ, সব শেষ। এই যে 10 হয়ে গেল, 10 তাহলে ঢুকে গেল এখানে। আর এখানে এই যে 10 ঢুকে গেল, আর এখানে 10 10 20 20 ঢুকে গেল, ব্যাস শেষ। এইবার বেসিক ফিজিবল সলিউশন কোনটা হবে জানো? তাহলে দ্য বেসিক ফিজিবল সলিউশন, দাটা বলা ঠিক না, তাহলে এ বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, সংক্ষেপে যেটাকে বলে বিএফএস ইজ, আচ্ছা কি করতে হয়, যে খাবারগুলো ঢুকেছে, খাওয়ার মানে ফুডগুলো, সেই ফুডগুলোকেই বলতে হবে। আচ্ছা এখানে এটা পজিশন কত হয়, ফুড। সলিউশনে আমরা কি ইউজ করি জানি, এক্স ইউজ করি। আচ্ছা এই পজিশনটাকে কি বলবো, এটা কোন পজিশন? ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 1 পজিশন। এই 1 1 পজিশনে কত খাবার ঢুকেছে বলো? 20। এই যে যে লালগুলো হচ্ছে সলিউশন, লালগুলো খাওয়ার কত ঢুকেছে, x11 কাকে বোঝাতে যাচ্ছি বুঝতে পেরেছো? x11 মানে হচ্ছে যে তোমার তোমার ম্যাট্রিক্স ওয়াইজ যেই পজিশনটা থাকবে সেই পজিশনের রো আর কলামটা কত, সেটাই অনুসারে। আচ্ছা তারপরে বলো এক্স, এটা কত হবে, এই ঘরটা কত ঘর হবে, কে বলতে পারে? 1 2। X12 x12, এটা হয়ে যাবে 10। তারপরে এক্স X22, 22, এটা হয়ে যাবে 30। আর তারপরে হয়ে যাবে x23, এটা হয়ে যাবে 20। আর x32, এটা হয়ে যাবে 10। আর স্যার ওটা এক্স X33 হবে স্যার, ওটা X33 হবে। x33, এটা হয়ে যাবে 10। আর x34, এটা হয়ে যাবে হচ্ছে 10। ঠিক আছে, খালি খাওয়ারগুলো ভুল করে 8 লিখে ফেলবে না, 3 লিখে ফেলবে না, খাওয়ারগুলো। এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আর দ্য অ্যাসোসিয়েটেড কস্ট, অ্যাসোসিয়েটেড মানে বুঝতে পেরেছো, মানে এই বেসিক ফিজিবল সলিউশনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড মিনিমাম কস্ট, মিনিমাম বলার দরকার নেই, অ্যাসোসিয়েটেড কস্ট। এই বেসিক ফিজিবল সলিউশন যেটা বেরোলো তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড কস্টটা কত হচ্ছে। আচ্ছা, মানে দ্য কস্ট কারেসপন্ডিং টু দ্য বেসিক ফিজিবল সলিউশন, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই অ্যাসোসিয়েটেড কস্ট কি করে বের করতে হয় বলো? তাহলে প্রথম এই ঘরে কত খাবার ঢুকেছে, 20 কেজি, কত করে চার্জ, কত পার কেজি, কত 2 টাকা। 2। প্লাস এই ঘরে কত খাবার ঢুকেছে বলো, 10, ঢোকাতে কত খরচা হয়েছে, 1 টাকা করে, এটা কস্ট। আচ্ছা এই ঘরে কোনো খাবার ঢোকেনি, এই ঘরে কোনো খাবার ঢোকেনি, মানে এখান থেকে এখানে কোনো খাবার যায়নি। তাহলে ডেস্টিনেশন ওয়ানে অরিজিন 1 থেকে খাবার গেছে, আর অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 2 তে খাবার গেছে। তাহলে অরিজিন 1-এ অ্যাভেলেবেল খাবার কত ছিল, 30 কেজি। দেখো 30 কেজি দু জায়গায় দিয়ে দিয়েছে, এখানে 20 কেজি, এখানে 10 কেজি। এবার তুমি বলছো এখানে কেন দিলেন না? আরে বাবা, এখানে অরিজিন 1 থেকে দিলে তো খরচা বেশি, অন্য জায়গা থেকে দেবো, এখানে অরিজিন 1 থেকে কেন দেবো? যেখান থেকে খরচা বেশি সেখানে দেবো নাকি, দেবো না? বোঝা গেছে? এবার নেক্সট হচ্ছে অরিজিন 2 থেকে ডেস্টিনেশন 2 তে গেছে, ডেস্টিনেশন 2 তে কত কেজি খরচা হয়েছে, কত 30 কেজি ইন্টু কত খরচা, কত 2 ইউনিট। 2 টাকা। আচ্ছা এবার অরিজিন 2 থেকে ডেস্টিনেশন 3 তে গেছে, ডেস্টিনেশন 3 তে 20 কেজি গেছে বা 20 ইউনিট গেছে, পার ইউনিট খরচা হচ্ছে 1 টাকা। প্লাস এবার অরিজিন 3 থেকে ডেস্টিনেশন 3 তে গেছে, ডেস্টিনেশন 3 তে 10 গেছে, প্রত্যেকটার জন্য খরচা 3 টাকা। আর অরিজিন 3 থেকে ডেস্টিনেশন 4-এ গেছে, এবার অনেকে বলতে হবে স্যার এখানে তো 8 টাকা দেখুন। আরে বাবা, কিছু তো একটা করতে হবে, কিছু করার নেই, মানে এদিক ওদিক করে করতে হবে। তাহলে 10 × 8, এবার টোটাল হিসাব করে বলো তো কত হচ্ছে খরচা, 40 50 স্যার 240। 110 130 130 160 80 240। এইবার 240 টাকা খরচা হয়, টাকা টাকা বলছি না, যা 240 খরচা হয়েছে। বুঝতে পেরেছো এই পদ্ধতিটা কি, বোঝা গেছে কি পদ্ধতি বললাম আমি? এবার এই পদ্ধতির মাধ্যমে আমরা এইভাবে করে থাকি। তাহলে কি করে করে থাকি, সবার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমরা একদম মানে
গোটা ম্যাট্রিক্সটার বা গোটা টেবিলটার নর্থ ওয়েস্ট কর্নার যে সেলটা, সেই সেলে আমরা খাবার ঢুকাই। কি করে খাবার ঢুকাই? আমরা দেখে নিই যে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাভেলেবেল আর রিকোয়ারমেন্ট খাওয়ার কতটা আছে, তার মধ্যে এটা মিনিমাম সেটা ঢুকে যাবে, আর বাকিটা বেঁচে থাকবে। এইভাবে চলতে থাকে, এবং যদি যতটা ধরো যে আমাদের অ্যাভেলেবেল বা ডিমান্ড, সেই ঘরটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে ওই ঘরটা কেটে দেবো। এবার বাকি আবার যতটা ম্যাট্রিক্স বেঁচে থাকবে বা বাকি রিমেনিং টেবিলের উপর আবার একই পদ্ধতি, নর্থ ওয়েস্ট কর্নার সেল খুঁজবো, নর্থ ওয়েস্ট কর্নার সেল খুঁজতে 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 আমরা যাবো। তারপরে দেখো জিনিসটা এই দিক থেকে আসবে, নর্থ ওয়েস্ট কর্নার, এই দিক থেকে আসবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পদ্ধতি কি? এইভাবে আমরা বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারি। ভালো লাগলো পদ্ধতিটা? যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পদ্ধতি শিখবো। নেক্সট পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক্স মিনিমাম মেথড। একই অঙ্কের মাধ্যমে শিখবো, তাহলে সুবিধা হয়। লাস্ট দুটো বক্সে কাটা চিহ্ন দিব না? দরকার নেই, মানে এটা কাটা চিহ্নটা জাস্ট তোমার বোঝার জন্য। তুমি যদি মনে করো আমি কাটা চিহ্ন না দিয়ে তুমি বুঝতে পারবে, দেন ইটস অলসো ওকে। মানে এটার কোনো ইম্পর্টেন্স নেই। এই নীলটা হচ্ছে আমি জাস্ট এই ঘরটার বাদ দিয়ে দিয়েছি, এটা বোঝানোর জন্য, মানে নিজে বোঝার জন্য, কাউকে বোঝানোর জন্য না। ঠিক আছে। ঠিক আছে? সেই জন্য এই ঘরটা তো লাস্টে হয়ে গেল, আর বাদ দেওয়ার নেই কিছু, না দিলাম না। আর যদি বলো না স্যার দেবো, আমার ইচ্ছে তো দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই নীলগুলো কিন্তু এমনি এমনি দিইনি, এটা কোনো স্টাইল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ঘরটা বাদ হয়ে গেছে ওই জন্য। কারণ অনেক সময় কি অঙ্ক করতে করতে আমি মনে রাখতে পারি না যে কোন ঘরটা বাদ করেছি বা কি, সেই জন্য একবার একটা দাগ দিয়ে দিলাম, একটা সিম্বল, যে হ্যাঁ ভাই এই ঘরে বাদ, এই ঘরে আর খাওয়ার যাবে না, এই ঘর পূর্ণ হয়ে গেছে। ম্যাট্রিক্স মিনিমাম মেথড, বা যেটাকে ইনজামাম চিৎকার চেঁচামেচি করছিল, কি মেথড বলো? লিস্ট কস্ট এন্ট্রি মেথড। কেন? কারণ সব থেকে কস্ট যেখানে কম, সেখানে এখানে এন্ট্রি করাবো। সব থেকে কম যেখানে কস্ট, গোটা টেবিলে সব থেকে কম কস্ট কোথায়, সেখানেই আমরা কি করাবো? এন্ট্রি করাবো। বোঝা গেল না? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আবার আমরা একই অঙ্ক করাচ্ছি, একই অঙ্ক করলে কি বলতো সুবিধা হয় বুঝতে, যে কি হচ্ছে না হচ্ছে। এক, দুই, তিন। আচ্ছা, আহ একই, দুই, এক, তিন, চার। আচ্ছা, এখানে হচ্ছে তিন, দুই, এক, চার। আর এখানে হচ্ছে পাঁচ, দুই, তিন, আট। আচ্ছা, অ্যাভেলেবেল হচ্ছে এআই। যা প্রবলেম ছিল একই, মানে একই প্রবলেম অন্য পদ্ধতিতে করবো, দেখবো যে কিছু ডিফারেন্স হয় কিনা, না একই থেকে যাচ্ছে। ডেস্টিনেশন ওয়ান, ডেস্টিনেশন টু, ডেস্টিনেশন থ্রি, ডেস্টিনেশন ফোর। এটা হচ্ছে অরিজিন ওয়ান, অরিজিন টু, অরিজিন থ্রি। আচ্ছা, সবার আগে একটা জিনিস কিন্তু চেক করে নিবে, প্রবলেমটা ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স প্রবলেম কি করে চেক করতে হয় বুঝতে পেরেছো? ব্যালেন্স প্রবলেম কি করে চেক করতে হয় বলো? দ্য প্রবলেম ইজ, রিকোয়ার্ড আর আপনার অ্যাভেলেবিলিটি দুটো সেম থাকলে ওটা ব্যালেন্স হবে। একদম, দ্য প্রবলেম ইজ ব্যালেন্স অ্যাজ, কারণ সামেশন এআই আর সামেশন বিজে সমান হতে হবে। অ্যাভেলেবেল আর ডিমান্ড সেম হতে হবে, তাহলে ব্যালেন্স, আর না হলে আনব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? সেটাও আছে। আপাতত ব্যালেন্স প্রবলেমটা আমরা শিখছি। আচ্ছা, এখানে হচ্ছে 20, 40, 30 আর 10 হয়েছে। আচ্ছা, এইবার ম্যাট্রিক্স মিনিমাম মানে হচ্ছে যে গোটা ম্যাট্রিক্সের মধ্যে যেটা সব থেকে মিনিমাম কস্ট, গোটা ম্যাট্রিক্সের মধ্যে যেটা সব থেকে মিনিমাম কস্ট। আমার কথাটা বুঝতে পেরেছো? গোটা ম্যাট্রিক্সের মধ্যে সব থেকে মিনিমাম কস্ট বা লিস্ট কস্ট এন্ট্রি মেথড, মানে গোটা ম্যাট্রিক্সের মধ্যে বা গোটা টেবিলের মধ্যে লিস্ট কস্ট। তার লিস্ট কস্ট ক জায়গায় আছে গো? দুই দুই। দুই জায়গা। কোন জায়গা নেব বলো? জানি না, যার যেটা ইচ্ছে। তবে স্যার অ্যান্সার, স্যার যেখানে স্যার যেখানে ডিমান্ডটা বেশি হবে। কোথাকার নিয়ম বাট, পোকা, ওগুলো ব্যাপার না। যে কোনো জায়গায় নিতে পারি। ঠিক আছে? যে কোনো জায়গায় নিতে পারি, তবে আমার কথা হচ্ছে যে তুমি যদি মানে আলাদা আলাদা জায়গায় নাও, তাহলে বেসিক ফিজিবল সলিউশন আলাদা হতে পারে। কিন্তু আলটিমেটলি যেটা আমাদের উদ্দেশ্য, কি উদ্দেশ্য বলো? বেসিক ফিজিবল সলিউশন বের করা না অপটিমাল সলিউশন বের করা? অপটিমাল। সেটা কিন্তু চেঞ্জ হবে না, বা মিনিমাম যে কস্ট সেটা কিন্তু চেঞ্জ হবে না। তার ফলে এখন আমরা যেহেতু বেসিক ফিজিবল সলিউশন বের করছি,
এখন কিন্তু বেসিক প্রিন্সিপাল সলিউশন দুটো আলাদা আলাদা ঘরের জন্য মানে চেঞ্জ হতে পারে, আমি এটাই বলে রাখছি, মানে চেঞ্জ হতে পারে, হয়তো এই ক্ষেত্রে নাও হবে, হবে না হয়তো, কিন্তু অনেক সময় হয়। তাহলে আমি যেটা করছি সেটাই করার চেষ্টা করো আপাতত, তাহলে তোমাদের সঙ্গে আমার মিলবে। আর তুমি যদি বলো স্যার অন্য পদ্ধতিতে করবো, আপনি এখানে খাবার ঢোকাচ্ছেন বা যেখানে ফুডটা অ্যালোকেট করছেন, বা যেই ঘরটাকে যেই সেলটাকে অকুপাই করছেন, সেল অকুপাই করা মানে খাবার ঢোকানো, খাবার ঢোকানো মানে বুঝতে যে লাল লাল খাবারগুলো ঢোকানো। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমি যেটা করছি সেটাকে যদি ফলো করো তাহলে ভালো, আর যদি তোমরা নিজের মতো করো করো তাও হবে, কোনো অসুবিধা নেই। তখন আমার অ্যান্সারের সঙ্গে হয়তো তোমার অ্যান্সার নাও ম্যাচ খেতে পারে, কিন্তু অ্যান্সার ঠিক, দুজনের অ্যান্সারই ঠিক। মানে বেসিক প্রিন্সিপাল সলিউশন ইউনিক হয় না, বেসিক প্রিন্সিপাল সলিউশন একাধিক হতেই পারে। বেসিক প্রিন্সিপাল সলিউশন যে আমার যেটা বেরোলো তোমারও যে সেটা বেরোবে সেটা না, যেমন এইটার ক্ষেত্রে ধরো বেসিক প্রিন্সিপাল সলিউশন এটা বেরোলো কিনা, এবার অন্যটাও বেরোতে পারে। যেমন দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে কি বেরোচ্ছে দেখো তো। আচ্ছা তাহলে কি করবো, সব থেকে ছোট কে আছে, দুটো আছে, কোন পজিশনে ঢোকাবো, এটাতে ঢোকাই, এটাতে হচ্ছে এটাতে ঢোকাচ্ছি, ঠিক আছে, এটাতে হচ্ছে বলো এই এই পজিশনটাতে, এটাতে, এটাতে খাওয়ার কত, এইদিকে 30 আর এদিকে কত আছে, 40, 40। 30 আর 40-এর মধ্যে কম কে, 30। 30, 30, কমটা ঢোকালাম, এখানে 10, বাকি 10 বেঁচে থাকলো, ঠিক আছে। আচ্ছা এবার কোন ঘরটা কাটবো, এই দিক না এই দিক, কে বলতে পারে, রো কাটবো না কলাম? রো, রো স্যার। এটা কি সবাই বুঝে গেছে যে রো কেন কাটছি? বাকিটাকে বুঝতে পেরেছো? মাইক অফ করে রাখলেও বুঝতে পারছো কিনা? হুম। ওকে, নেক্সট হচ্ছে হ্যাঁ স্যার। বাকি যেটা আছে তার মধ্যে সব থেকে মিনিমাম কোথায়, বলো, এটাই তো। স্যার 2 3। বাকি যেটা আছে এই যে বাকিটা, এটা এটা হচ্ছে বাকিটা, এই যে দুটো রো আর 4টে কলাম, তার মধ্যে সব থেকে মিনিমাম এটা। তাহলে এখানে খাবার ঢুকবে, কত ঢুকবে, এদিকে 50 এদিকে 30, 30, স্যার 30, 30 ঢুকে ভালো, 30 কেটে গেল, 50-এর মধ্যে বেঁচে থাকলো 20। বলো কোন ঘরটা কাটবে, কলাম না রো? কলাম। কলাম, এই যে কলাম। 30 ছিল ডিমান্ড, 30 ঢুকে গেল এখানে। আচ্ছা তাহলে বাকিটা যেটা আছে, বাকির মধ্যে ছোট আবার দু জায়গায় আছে নাকি, দুটো দুই, কোনটা নিবে, যেটা ইচ্ছা নাও না, কোনো এটা নিচ্ছি আমি, আমি যেটা নিই সেটাই নেওয়ার চেষ্টা করো, তাহলে আমার সাথে অ্যান্সার মিলবে, তবে অন্যটা নিলেও কোনো অসুবিধা নেই, বারবার করে বলছি কোনো ভুল নেই। আচ্ছা এখানে নিচ্ছি, এখানে বলো কত আছে গো এখানে, 10 20, 10, স্যার 10 ঢুকবে স্যার। 10 আর 20, তাহলে 10 ঢুকবে। আচ্ছা 10 ঢুকে গেল, তাহলে 10 ঢুকে গেল, 10 ক্যান্সেল, 20-র মধ্যে থেকে 10 5। আচ্ছা কোনটা কাটবো তাহলে, স্যার কলাম। কলাম। কলাম, কেন বুঝতে পেরেছো, 30 আর 10 40, 40 শেষ, এই কলাম কেটে গেল। আচ্ছা বাকি তাহলে 1 2 3 4, চারটে ঘরের মধ্যে তাহলে এখানে 3 5 4 8, সব থেকে ছোট হচ্ছে 3, 3, 3-এ হচ্ছে এখানে আছে 10, এখানে আছে 20, 10 ঢুকে থাকলো, বেঁচে থাকলো 20, 10 যখনই ঢুকে গেল তাহলে এখানে 30 10 10, 50 শেষ, তার মানে এটা বাদ হলো। বাকি এই ঘর আর এই ঘর, এই যে বলো এবার দুটো ঘর আছে, কত কত দরকার, এখানে ডিমান্ড কত দুটো ঘরে, 10 আর 10, আর অ্যাভেলেবেল কত আছে, 20, 20। 20, তাহলে এইগুলো লাস্টের দুটো আর ইজিলি করা যায়, মানে 20। দেখেই বোঝা যায়, সেই জন্য 10 10। বলো, বুঝতে পেরেছো পদ্ধতি, একই জিনিস, খাওয়ার ঢোকানো কাজ, কিন্তু কি করে ঢোকাবো। আচ্ছা খাওয়ার ঢোকানোকে বলা হয় ফুড অ্যালোকেট করা, বা রুমগুলোকে অ্যালোকেট করা, বা সেলগুলোকে অ্যালোকেট করা, বা সেলগুলোকে অকুপাইড করা, মানে অকুপাই রুম বলা হয়, অ্যালোকেট সেল বলা হয়, অ্যালোকেট রুম বলা হয়, বিভিন্ন টার্ম এগুলো ইউজ করা হয়, তোমার যেটা ইচ্ছা। তাহলে বলো এই ক্ষেত্রে এই বেসিক ফিজিবল সলিউশন কি হবে, বলো প্রথমে যে এক্স কত, এটা 1 খাওয়ারগুলো 2। 1 2, খাওয়ারগুলো X শুধু 1 খাওয়ার 2, 30। সঠিক। আচ্ছা বলো X 2 1, আগের বার বেসিক ফিজিবল সলিউশন কত ছিল, এক্স 1 1 ছিল, কত ছিল এক্স 1 1, এবার কত হলো এক্স 1 2। আচ্ছা তারপরে বলো এক্স 1 3 এক্স 1 4 নেই, তারপরে কত আছে গো, 1। X2 1, এক্স X 2 2 1, কত 10, তারপরে এই পজিশনটা X X2 2, 10, 10, তারপরে এক্স X2 3, 30। আচ্ছা তারপরে 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 এক্স X 3 1, 10, 10, আর X 3 4, 10। আর দ্য অ্যাসোসিয়েটেড কস্ট, মানে এই বেসিক ফিজিবল সলিউশনের অ্যাসোসিয়েটেড কস্ট, বা কস্ট কারেসপন্ডিং টু দ্য বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা 30 × 1 নাকি, প্লাস 10 × 3, মানে জাস্ট কস্ট দিয়ে গুণ করবে ফুডগুলোকে, প্লাস 10 × 2, প্লাস 30 × 1, প্লাস 10 × 5, স্যার 240। প্লাস 10 × 8, কত হচ্ছে 2 40।
এটা তো টু টু ফোরটি। ফোরটি টু আচ্ছা ফোরটি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলি, যেখানে খাওয়ার ঢোকেনি না সেগুলো জিরো, জিরো দিয়ে 3 গুণ করো, তার মানে জিরো হয়। তাহলে আলটিমেটলি যদি বলো স্যার প্রত্যেকটা ঘরকে আপনি গুণ করছেন না, কারণ যেখানে খাওয়ার ঢোকেনি সেখানে তো কোনো খাওয়ার ঢোকেনি, তাহলে 0 কেজি মানে কোনো খাওয়ার নেই, তাহলে তার 3 টাকা টাকাই লাগছে না, বেসিক্যালি এটাই হয়। তাহলে মানে আমার কথাটা বুঝতে পারছো যে এই যে প্রবলেমটা, এই বেসিক ফিজিবল সলিউশন এটাও হচ্ছে আবার এটাও হচ্ছে, তাহলে কটা বেসিক ফিজিবল সলিউশন আছে? ইউনিক আছে কি? না স্যার। নেই। তাহলে ইউনিক নাও হতে পারে। এইবার অনেকের মনে হতে পারে যে স্যার খরচা মনে হয় তাহলে 240ই হবে, কি বলো, এর থেকে কম পাওয়া যাবে না। কিন্তু এই ভুল ভ্রান্তিটা ভাঙিয়ে দিব। কি করে ভাঙিয়ে দিব? 3 নম্বর পদ্ধতি। কি পদ্ধতি বলো? 3 নম্বর, সংক্ষেপে ভ্যাম ভ্যাম, ভ্যাম আর বড় করে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড বা ভ্যাম। এই ভ্যাম পদ্ধতিতে সমস্ত ভুল আমাদের ভেঙে যাবে। কি ভেঙে যাবে দেখবে? মনে হতে পারে স্যার সব থেকে ছোট মনে হয় 240 টাকা, এর থেকে খরচা আর কমে হবে না। কি বলো সরফরাজ, খরচা কমাতে পারবে আর? তো হবে, অবশ্যই হবে। আরও বলছে হবেই। হ্যাঁ, ওর ইন্টারেস্ট দেখছো, যখনই আজকে বলেছি ট্রান্সপোর্টেশন এক্সপোর্ট ইম্পোর্ট, ও ঠিক ওর ইন্টারেস্ট দেবো, নাহলে ঘুমিয়ে যেত কিন্তু 9টার সময়। ও আজকে ক্লাস করছে একমাত্র হচ্ছে এখানে, ও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবে বলে ও এই জন্য ক্লাস করছে, ওর ইন্টারেস্টের জিনিস আছে, নাহলে ও সারা জীবন এরকম কোনোদিন ক্লাস করেনি। অনলাইনে করেছো? ওর এখানে হ্যাঁ কিছু না কিছু একটা ধান্দা আছে, যে স্যার শিখে নি তারপরে দেখুন দেবো। স্যার পোর্টের বিজনেস। হ্যাঁ, কি আছে? পোর্টের পোর্টের বিজনেস। পোর্টের বিজনেস, বললাম না আমি যে চিনি তোমাকে, কিছু না কিছু একটা আছে, ওই জন্য ওর ঠান্ডা মাথায় দেখো, একদম একদম যা বলছি তাই শুনছে। আচ্ছা, ভ্যাম পদ্ধতি বা সেটাকে বলে ইউনিট পেনাল্টি, তাহলে আবার একই অঙ্ক, হ্যাঁ একই অঙ্ক, আবার টুকছি। একই অঙ্ক করলে কি বলতো সুবিধা হয়, বুঝতে পারবে যে তাহলে একই অঙ্কের মধ্যে দিয়ে কোনটা ভালো মেথড। মানে আমি যে করে বলছি যে ভ্যাম মেথডটা খুব ভালো, কেন বলছি তার পিছনে তো কোনো কারণ আছে, এমনি এমনি তো না। তো কারণ হচ্ছে এই পদ্ধতিটাতে ভালো হয় বেশ, বেশ ভালো পদ্ধতি। আমার তো সব থেকে বেশি ভালো এটাই লাগে। আর আমার বলে না, আমার তোমার বলে না, এটা ভালো লাগার কারণ আছে, সেই কারণটা আমি বলে দিচ্ছি। ওকে, কটা টেবিল ছিল, কটা রো ছিল গো? এক, স্যার দুই, 3টে রো। 3টে রো, আর কলাম ছিল 4খানা। 1, 2, 3, 4, চলো হলো। আচ্ছা, এই দিকে ছিল হচ্ছে অরিজিন 1, অরিজিন 2, অরিজিন 3, আর এই দিকে হচ্ছে ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3, ডেস্টিনেশন 4। আচ্ছা, এখানে কত কত ছিল ভুলে গেছি আমি। 2, 1, 3, 4, 2, 1, 3, 4, একটু ডান দিকে কর্নারে লিখবে, হ্যাঁ তাহলে ফুটগুলোকে উপরে ঢোকাই তো, ওই জন্য আর কিছুই না। 3, 2, 1, 4, 3, 2, 1, 4, 3, 3, 2, 1, 4, ওকে। আচ্ছা, এবার হচ্ছে 5, 2, 3, 8, 5, 2, 3, 8। আচ্ছা ঠিক আছে, এদিকে বলো তো অ্যাভেলেবেল এআই গুলো কত আছে? কত ছিল? 30, 50, 20 নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আর এই দিকে কত ছিল গো? 20, 40, 30, 10। 20, 40, 30, 10, একদম মুখস্থ হয়ে গেছে সবার, ভেরি নাইস। ঠিক আছে। আচ্ছা, এবার ভ্যাম বা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডটা হচ্ছে সব থেকে কঠিন মেথড। মানে এই যে দুটো মেথড যতটা ইজিলি, একটা মেথড কি নর্থ ওয়েস্ট কর্নার, মানে সেলগুলো অকুপাই করব বা একটা একটা ঘরে খাবার পৌঁছাবো, কি করে খাবার পৌঁছাবো, একদম নর্থ ওয়েস্ট কর্নার থেকে নর্থ ওয়েস্ট কর্নার সেলে পৌঁছাবো। আর এইখানে কি করে আমি খাবার পৌঁছাবো, এখানে হচ্ছে গোটা মানে ম্যাট্রিক্স বা গোটা টেবিলে যেটা মিনিমাম বা যেটা সব থেকে লিস্ট কস্ট, কম কস্ট, সেই ঘরে খাবার পাঠাবো। বাস খাবার পাঠানোটাই হচ্ছে একই, বাকিতে হিসাব তো বুঝতেই পারছো, যে যেটা মিনিমাম হবে রো আর কলামের মধ্যে বা অ্যাভেলেবেল আর ডিমান্ডের মধ্যে এটা মিনিমাম হবে, সেটাকে ঢোকাবো, বাকিটা বেঁচে যাবে। এই হচ্ছে ব্যাপার, এইভাবে চলতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে পেনাল্টি বের করতে হয়। কি করে পেনাল্টি বের করতে হয়? পেনাল্টি হচ্ছে, ভালো করে বুঝতে হবে, এই যে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের পেনাল্টি বের করতে হবে। কি বের করতে হবে? প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের। কি করে বের করবো? প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রো এর সব থেকে যেটা স্মলেস্ট কস্ট, আরেকবার বলছি, প্রত্যেকটা রো এর, ইভেন প্রত্যেকটা কলামেরও সব থেকে যেটা স্মলেস্ট কস্ট, সব থেকে এটা ছোট, এবং সেকেন্ড স্মলেস্ট, তাদের ডিফারেন্স বের করব। এবং নন নেগেটিভ ডিফারেন্স, মানে নেগেটিভ নেবো না, পজিটিভ ডিফারেন্সটা। তাহলে কে বলতে পারে যে এখানে সব থেকে স্মলেস্ট কস্ট কোনটা গো? প্রথম রোতে সব থেকে ওয়ান স্মলেস্ট 1, ওয়ান আর সেকেন্ড স্মলেস্ট B1। 2 2। তাহলে 2 2 আর 1-এর ডিফারেন্স করো,
ওয়ান। ওয়ান এটা পেনাল্টি। ফুডের পাশে সুন্দরভাবে পেনাল্টি লিখিয়ে দেওয়া পারবে লিখতে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেনাল্টি 1। একই জিনিস প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে হবে, পদ্ধতি একই। কি বললাম? একই জিনিস প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে হবে। কে বলতে পারে তাহলে এই রোতে সব ওয়ান থেকে এটা স্যার ওয়ান এটাও হবে। ওয়ান হবে স্যার, এটা ওয়ান হবে। সব থেকে ছোট দুটোকে সব থেকে স্মলেস্ট 1, আর তারপরে হচ্ছে 2। তাহলে 1 আর 2 এর মধ্যে পেনাল্টি কত? ডিফারেন্সটা হচ্ছে পেনাল্টি। ডিফারেন্স কত? 1। কি বোঝাতে পারছি? ওকে। স্যার থার্ড রোয়ে তারপরেটাও ওয়ান ওয়ান ওয়ান। থার্ড রোয়ে পেনাল্টি হচ্ছে সব থেকে ছোট দুটো 2 আর 3, এটাকে দেখতে হবে। তাহলে পেনাল্টি হচ্ছে 1। আচ্ছা, তারপরে কলামেও পেনাল্টি, একই জিনিস। কলামের ক্ষেত্রে পেনাল্টি কত হবে? স্যার ওয়ান হবে। ওয়ান এটা 1। এটাও ওয়ান হবে স্যার। এটা তারপরে 1। টু। এটা এটা হচ্ছে টু হবে, এই দুটো বা যেটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে 2, টু 1 আর 3। এটা, আর নো এটা জিরো, পেনাল্টি। জিরো। এটা 0, 4 আর 4 মানে 0, এটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার সব থেকে বড় পেনাল্টি যেটা, যদি বড় পেনাল্টি একাধিক থাকে তাহলে যে কোনো একটা নিতে হবে আরবিটারি, ঠিক আছে? ওটা কিন্তু সম্পূর্ণ ভাগ্য তোমার কি হচ্ছে না হচ্ছে। কিন্তু যেহেতু এখানে সব থেকে বড় পেনাল্টি কে? টু। টু। 2, মানে রো আর কলাম মিলিয়ে সব থেকে এটা বড় পেনাল্টি, সেটা হচ্ছে 2। টু সেই বড় পেনাল্টিটা যার সাথে অ্যাসোসিয়েটেড, কলাম হোক বা রো হোক, এখানে কার সাথে অ্যাসোসিয়েটেড? রো না কলাম? কলাম। কলাম, কলাম। সেই কলাম। কলামের সব থেকে ছোট এলিমেন্ট, আরেকবার বলছি, সেই কলামের সব থেকে ছোট এলিমেন্ট, আরেকবার বলছি, প্রথম কাজ হচ্ছে পেনাল্টিগুলো বের করা। পেনাল্টিগুলো কি করে বের করতে? হাউ টু ক্যালকুলেট পেনাল্টি? ক্যালকুলেট বা ডিটারমাইন করতে গেলে পেনাল্টি হচ্ছে প্রথমে চুজ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য সেকেন্ড স্মলেস্ট কস্ট ফ্রম ইচ রো অ্যান্ড কলাম, দেন দেয়ার ডিফারেন্স ইজ দ্য পেনাল্টি, বা নন নেগেটিভ ডিফারেন্স ইজ দ্য পেনাল্টি। তাহলে পেনাল্টিটা বের করার পর ফাইন্ড আউট অল দ্য পেনাল্টিজ। প্রত্যেকটা পেনাল্টি বের করার পর কি করতে হবে? চুজ দ্য হাইয়েস্ট পেনাল্টি। তারপরে দ্য অ্যাসোসিয়েটেড রো অর কলাম যেটাই হোক, অ্যাসোসিয়েটেড টু দ্য হাইয়েস্ট পেনাল্টি, যেটা পেনাল্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড। যেমন 2 এর সঙ্গে এই কলামটা হচ্ছে অ্যাসোসিয়েটেড, D3। এই কলামে সব থেকে যেটা ছোট কস্ট 1, সেখানে খাবার ঢুকবে। এই খাবার ঢোকানোর নিয়মটা বুঝতে পেরেছো? মানে আর কিছু নেই, বাস একই হয়ে গেল। মানে আগের বার যেটা করছিলাম যে খাবার ঢুকে যাবে ডিরেক্ট নর্থ ওয়েস্ট কর্নারে, তারপরে যেটা ডিরেক্ট সব থেকে ছোটটাতে, এইবার খাবার ঢোকাতে গেলে ভাই তোমাকে খাটতে হবে। কি খাটতে হবে? তোমাকে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের পেনাল্টি বের করতে হবে। পেনাল্টি বের করার নিয়ম বলে দিলাম। তারপর সেখান থেকে হাইয়েস্ট পেনাল্টি চুজ করতে হবে। সেখানে হাইয়েস্ট পেনাল্টি যেই রো বা কলামের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেই রো বা কলামের সব থেকে ছোট বা মিনিমাম কস্ট যেটা আছে সেখানে খাবার ঢুকবে। তাহলে খাবার এই ঘরে ঢুকবে। কত ঢুকবে? 50 আর 30। খাবার ঢোকাও। 30। স্যার 30। 30 ঢুকবে। ঢোকাও 30। কেটে গেল, কেটে গেল। কত হলো? 20। 20। ওটা 20 স্যার। আচ্ছা, এইবার শেষ হয়নি। যদি 20 30 ঢুকে গেল এখানে, তাহলে বেঁচে থাকলো কত? 20। এইবার এই যে 30 যেটা শেষ হয়ে গেল, তার জন্য আমার একটা কলাম অফ হয়ে গেল। কোনটা অফ হয়ে গেল? এই কলামটা, নাকি না রো? হ্যাঁ স্যার। কলাম। কলাম কলাম। যখনই অফ হয়ে যাবে তখন বলছে যে আবার নতুন করে পেনাল্টি বের করতে হবে। যদি বলো কেন স্যার? কারণ হয়তো এরকম হতে পারে যে এখানে হয়তো 1 ছিল আর এখানে 2 ছিল, তাহলে সব থেকে দুটো মিনিমাম তাদের মধ্যে ডিফারেন্সটা 1 ছিল, কিন্তু যেহেতু এখানে 1টা অফ হয়ে গেল, আউট হয়ে গেল, তারপরে পেনাল্টিটা পরিবর্তন হতে পারে। আমি বলবো না যে হবেই সবসময়, কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় পেনাল্টি। তার ফলে কি করতে হবে? আমাদের রিমেইনিং টেবিল থেকে আবার পেনাল্টি বের করতে হবে। রিমেইনিং টেবিল মানে এই ঘরটা নেওয়া যাবে না বা এই কলামটা নেওয়া যাবে না। তাহলে বলো এই কলাম বাদ দিয়ে বাকি ফার্স্ট রোতে পেনাল্টি কত হবে? সব থেকে ছোট দুটো কে কে? স্যার এটা ওয়ানই হবে স্যার, 2 - 1 1। তাহলে খাওয়ার কত এখানে? 30। 30। আর পেনাল্টি 1। খাওয়ার কত এখানে? 20। তাই তো? এই যে 30 চলে গেছে, খাওয়ার 20, পেনাল্টি বলো সব থেকে ছোট দুটো বলো। এটা বাদ 1 দিয়ে, এটা বাদ দিয়ে, 1 এটা বাদ দিয়ে 1 দাও। হবে স্যার, 1। আবার পেনাল্টি 1। আচ্ছা, এখানে সব থেকে ছোট দুটো? টু 3 হয়ে যাবে। 2 আর এটা 5। 2, এটা 2। হ্যাঁ, 2। সব থেকে ছোট 3 দুটো কি? স্যার, 3 স্যার Three হবে হয়ে এটা। যাবে। সব থেকে ছোট দুটো হচ্ছে 2 আর 5, তাহলে ডিফারেন্সটা 3, পেনাল্টি 3 হচ্ছে। তাহলে পেনাল্টি চেঞ্জ হয়ে গেল, বুঝতে পেরেছো? এখন 3টা এখান থেকে আউট হয়ে গেল, তারপরে এখানে 2 এর সঙ্গে 5 কে নিলাম, 2 এর সঙ্গে 5 নেওয়ার ফলে পেনাল্টি বেড়ে গেল। বারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে পেনাল্টি আর কিছু চেঞ্জ হবে না, কারণ এই জায়গাটা, আচ্ছা ফুটগুলোকে লিখতে হবে। হ্যাঁ, ফুটগুলোকে আরেকবার লিখে দাও। আর এই জায়গাতে কিছু চেঞ্জ হওয়াটা উচিত না, কারণ এই জায়গাতে একটা কলাম বাদ হয়ে গেছে, এটা আউট হয়ে গেছে, বাকি যা ছিল তাতে কোনো পরিবর্তন হয়নি। বলো সব থেকে হাইস্ট পেনাল্টি কোথায় আবার? 3। 3। হাইস্ট পেনাল্টি 3। 3। এই 3তে এই যে হাইস্ট পেনাল্টি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড রো বা কলাম, এখানে রো আছে, সেখানে মিনিমাম কস্ট কোথায় আছে? 2। 2টা। 2। এই ঘরে খাবার ঢুকবে, এখানে 40, এখানে 20, খাবার ঢোকাও।
কুড়ি স্যার। 20 ঢুকে গেল। এখান থেকে 40 থেকে 20 বাদ, 20 ঢুকে গেল। একটা টেবিলে করতে গেলে এরকম ভাবে ছকছক করে করবে, তাহলে সুবিধা হবে, আর না হলে কিন্তু ঘিনিয়ে যাবে ব্যাপারটা। এখান থেকে 20 ঢুকে গেল, এখান থেকে 40 থেকে 20 হয়ে গেল। 20 যখনই ঢুকে গেল কোনটা অফ হয়ে যাবে? অফ। আর নেই তো, রো 20 ছিল। থ্রি। O3 অফ, অরিজিন 3টা বাদ। বাকি যে জায়গাটা আছে আবার নতুন ভাবে পেনাল্টি। বলো, এখানে খাওয়ার তাহলে 30 30 আছে, পেনাল্টি কত গো এখানে? 1 আর 2, 1। এখানে খাওয়ার 20 আছে, পেনাল্টি বলো 2 আর 3 এর পেনাল্টি কত? 1 আছে। এখানে খাওয়ার নেই, পেনাল্টি বের করার দরকার নেই। এখানে বলো পেনাল্টি বলো তাড়াতাড়ি। 20, এই যে খাওয়ার 20, পেনাল্টি কত? 2 আর 3 কত হয় গো? এক। 1। এখানে পেনাল্টি বলো, ওয়ান। এখানে পেনাল্টি কত? 0। এবার তোমার ইচ্ছা তুমি কোনটা নিবে, 4টে পেনাল্টি 1, একটা 0, তার মানে হাইয়েস্ট পেনাল্টি 1 আছে। এবার কোনটা নিবে? যেটা তোমার ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে। চেষ্টা করবে যেখানে ফুডটা মিনিমাম আছে সেগুলোই কিছু নেওয়ার। ম্যাক্সিমাম নিলেও হয়, অসুবিধা হয় না, তো একই ব্যাপার। তাই কোনটা নেবে বলো তাহলে? কিছু করার নেই তো, সব কিছু তাহলে কি নেবো, একটা আন্দাজে নিয়ে নি নাকি? যেখানে কস্ট কম সেটা নেবো, তাহলে সুবিধা হবে নাকি? মানে এই 1 2 3 4 5 6 এর মধ্যে থেকে 4টেরই পেনাল্টি 1। 4টে পেনাল্টি যখনই 1 হয়ে যাচ্ছে, 4টে পেনাল্টির মধ্যে যে কোনো একটা পেনাল্টি নাও, ধরো এই পেনাল্টিটা দিলাম, এই পেনাল্টির সঙ্গে অ্যাসোসিয়েট 1 আর 2, তাহলে মিনিমাম কোনটা হচ্ছে? ওয়ান। 1। কত খাবার ঢুকবে? এদিকে 20, এদিকে 30, তাতেই খাবার ঢোকাও। কুড়ি। 20 বাদ, 20 20 40, এটা বাদ, কেটে গেল। আচ্ছা, এখান থেকে কত ঢুকবে তাহলে? 30-এর মধ্যে থেকে 20 চলে গেল, কত হলো গো? দশ। 10। ঠিক আছে, বলো দেখি এবার পেনাল্টি কত হচ্ছে? এখানে পেনাল্টি কত? 2 আর মানে দুই স্যার। 2, 2 আর 4। আচ্ছা, তারপরে পেনাল্টি কত? 1। এটা বাদ, এখানে 20, পেনাল্টি কত বলো? পেনাল্টি কত? 1। এখানে ওয়ান। এখানে পেনাল্টি কত? 0। কে বলতে পারে পেনাল্টি সব থেকে বেশি কোথায় আছে? 2 এই ঘরে নাকি? হুম। এই ঘরে আছে 2 আর 4, দুজন আছে, 2 মিনিমাম 2, তাহলে খাওয়ার কত ঢুকবে? 10 10। দশ। 10। আর এখানে কত বেঁচে থাকলো? 10। তাহলে কে বাদ হয়ে যাবে? প্রথম রোটা বাদ হয়ে যাবে স্যার। বাকি বলো কটা বেঁচে থাকছে এলিমেন্ট? এই দুটো ঘর, এইদিকে আছে 20, এইদিকে আছে 10 10, কি হবে বলো দেখি? পারবে? বুঝতে পারলে না কই কোথায় ঢুকবে? দুটোতেই 10 বসে যাবে। দুটোতে 10 দুটোতেই 10, দশ। দুটোতে 10 10 করে ঢুকে যাবে 10। তাহলে বলো বেসিক ফিজিবল সলিউশন কি হচ্ছে? তাহলে এ বেসিক ফিজিবল সলিউশন এই পদ্ধতিতে ইজ x11 10, x12 20, x21 10, তারপরে x23 নাকি 30। আচ্ছা, x24, ঠিক বললাম কিনা দেখো, 10। তারপরে বলো x3 কত? থ্রি টু। 3 2 20। আর দ্য অ্যাসোসিয়েটেড কস্ট, মানে এই এই বেসিক ফিজিবল সলিউশনে অ্যাসোসিয়েটেড কস্ট মিনিমাম কিনা জানি না, এই কস্ট বলো। 10 ইন্টু 2 প্লাস 20 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 3 প্লাস 30 ইন্টু 1। দেখো যেই ঘরগুলোতে খাবার ঢুকেছে সেগুলোকে দিয়ে কস দিয়ে গুণ করি, 10 ইন্টু 4 প্লাস লাস্ট ঘর আর 20 ইন্টু 2 কত হচ্ছে গো? 180 1 স্যার। হ্যাঁ, 100। 80। 80 সবাই চেক করলে? আগের বার কত ছিল? স্যার 240 ছিল এর আগের বার। তাহলে বুঝতে দুশো পেরেছো চল্লিশ। কতটা কমে গেল? এক ধাক্কায় 60 খরচা কমিয়ে দিলাম। হুম। যদি যেই কোম্পানির লোকেরা বা স্টাফেরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন ইউজ করবে না, সে 60 টাকা খরচা বেশি করেছে, কোম্পানির মালিক দেখছে
আমি ব্যবসা করছি কিন্তু 60 টাকা আমার বেশি খরচা হচ্ছে, মানে ও 240 টাকা খরচা হচ্ছে। আর যে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডে খরচা করবে সে অনেক কম খরচা, তারপরে টেন্ডারে সে কম, মানে কম খরচায় টেন্ডার দেবে, সে টেন্ডার পাবে। এগুলোর ক্ষেত্রে টেন্ডার হয় ব্যবসার ক্ষেত্রে। আমি একটা জিনিস 180 টাকা খরচা হচ্ছে, আমি টেন্ডার দেবো 200 টাকা, আমার 20 টাকা লাভ, আমার পার টিপে 20 টাকা লাভ বা পার এইরকম প্রজেক্টে। আর কেউ যার 240 টাকা খরচা হচ্ছে সে 250 টাকা দিবে, তাও তার 10 টাকা লাভ, তাও পাবে না টেন্ডার, কারণ সে তো, আমি তো প্রচুর টাকা মেরে দিয়েছি, 60 টাকা আমি তার থেকে কমে খরচা করছি, তাই না? তার ফলে কি করতে হবে, ব্যবসা করতে গেলে সবসময় খরচা কমাতে হবে ব্যবসায়িক দিক থেকে। তোমার পার্সোনাল কাজে তুমি খরচা করো সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু ব্যবসায়িক কাজে তোমাকে খরচা করতে হবে, নাহলে তোমার লাভ নেই, লস, তোমার কোম্পানি লসে চলবে। তাহলে ভোগেলস অ্যাপ্রক্সিমেশনটা কেন সব থেকে বেস্ট মেথড বুঝতে পেরেছো? কারণ এই মেথডে যে বেসিক ফিজিবল সলিউশনটা বেরোয়, তিনটেই কিন্তু বেসিক ফিজিবল সলিউশন। এই পদ্ধতিতে যে বেসিক ফিজিবল সলিউশনটা বেরোয় সেই বেসিক ফিজিবল সলিউশনটা অনেক কম খরচা দেয়, তবে এটাই কি মিনিমাম না, এর থেকেও মিনিমাম পাওয়া যাবে। সেটা করতে গেলে আমাদের এবার অপটিমাল সলিউশন বের করতে হবে। সেই অপটিমাল সলিউশন বের করাটা আমরা অবশ্যই শিখবো, কিন্তু তার আগে আরও কয়েকটা অঙ্কের মাধ্যমে আমরা বেসিক ফিজিবল সলিউশনটা বের করবো। ঠিক আছে? আচ্ছা, দু তিনটে জিনিস বলে দিই একটু, একটা নোট দিই। এখানে কি জায়গা আছে? জায়গা নেই। এই যে এইগুলোকে বলে বেসিক ভেরিয়েবল, মনে আছে বেসিক ফিজিবল সলিউশন যখন পড়িয়েছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম, বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবল, মনে পড়ছে? বেসিক ভেরিয়েবল কারা জানো? এই যে x11, x12, x21 এগুলো। আর নন বেসিক ভেরিয়েবল কারা বলো? যারা জিরো, জিরো মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু কেউ ঢোকেনি মানে জানো এটাকে, লিখি না, ভাল লাগে না, এগুলো অ্যাকচুয়ালি জিরো। এই ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি জিরো, এগুলো অ্যাকচুয়ালি জিরো। তাহলে যারা জিরো, যেখানে খাবার ঢোকেনি, সেগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। আর যেখানে খাবার ঢুকেছে সেটা কি? বেসিক ভেরিয়েবল। তার ফলে আমরা বেসিক ফিজিবল সলিউশনে শুধু বেসিক ভেরিয়েবলগুলোই লিখছি, কিন্তু নন বেসিক ভেরিয়েবলগুলো লিখি। যেমন আমরা ধরো বেসিক ফিজিবল সলিউশনে লিখিনি আমরা 203, মনে পড়ছে? x1 হচ্ছে বেসিক, x3 হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে নন বেসিক x2, যেহেতু জিরো। আর এখানে কি আছে? এখানে 1 2 3 4 5 6, শুধু কি ছটাই? একদমই না, এখানে কটা আছে টোটাল ভেরিয়েবল? টোটাল ভেরিয়েবল কটা আছে কে বলতে পারে? টোটাল কতগুলো ভেরিয়েবল আছে এখানে? 12টা। 12টা। তার মধ্যে কটা বেসিক? ছটা। ছটা। আর কটা 6টা। নন বেসিক? ছটা। ছটা নন বেসিক। তো বলছি এরকম একটা ফর্মুলা আছে, এরকম একটা ফর্মুলা বা একটা নোট। এই নোটগুলো খুব ইম্পর্টেন্ট, এক এক করে নোট দিয়েছি। এগুলো সব অ্যাকচুয়ালি থিওরি আছে, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে খুব একটা নেই বা এগুলো আসে না, সেই জন্য এগুলোকে আমরা নোট আকারে এগুলো বলি। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? দ্য নাম্বার অফ, 1 নম্বর, দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবলস। এই যে বেসিক ভেরিয়েবলস মানে যেগুলো হচ্ছে নন জিরো, যেগুলো ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম, যে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমে তুমি যদি নাম্বার অফ বেসিক ভেরিয়েবল বের করতে চাও, সেটা বলছে ইজ অ্যাট মোস্ট, এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ ডিজেনারেট নন ডিজেনারেট, মনে পড়ছে? বেসিক ভেরিয়েবল অ্যাট মোস্ট কটা হতে পারে? এম প্লাস এন মাইনাস ওয়ান। যদি বলো স্যার হোয়াট ইজ এম, হোয়াট ইজ এন, এম মানে হচ্ছে কি? স্যার এনটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, আর এমটা হচ্ছে নাম্বার অফ রোজ। এম হচ্ছে নাম্বার অফ রোজ আর এন হচ্ছে নাম্বার অফ কলামস। কি বললাম তাহলে? এম আর এনটা কি? এম হচ্ছে নাম্বার অফ রোজ আর এনটা হচ্ছে নাম্বার অফ কলাম। বলো তাহলে এখানে এম কত, এন কত? কত এম? M3 N4। n4। তাহলে তার নাম্বার অফ বেসিক ভেরিয়েবল কতগুলো হওয়া উচিত? 6টা M মানে অ্যাটমোস্ট কত হওয়া উচিত? এম প্লাস 6টা। মাইনাস ওয়ান। অ্যাটমোস্ট 6টা হওয়া উচিত, 3 + 4 - 1। ছটা আছে, ছটা আছে। এক, হ্যাঁ দুই, স্যার। তিন, স্যার চার, 6টাই আছে। 5, 6, ছটাই। যদি এর থেকে বেড়ে যায়, হতে পারে না, কমে যেতে পারে, বেড়ে যেতে পারে না, এর থেকে বাড়তে পারে না, কমতে পারে, কারণ পদ্ধতি বলছে যে অ্যাটমোস্ট এটা থাকবে। বুঝতে পেরেছো? আর নন বেসিক তাহলে কতগুলো থাকবে বলো? টোটাল থেকে বাদ দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। এ বাবা, পারছো না কেন? দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস
ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম, যে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমে নাম্বার অফ নন ভেরিয়েবল কি হবে? ওটা অ্যাটমোস্ট হলে এটা কি হবে? অ্যাটলিস্ট বলো কত হবে? mn? আরে বাবা, যতগুলো অ্যাটমোস্ট হতে পারে তার উল্টোটাই তো অ্যাটলিস্ট। তাহলে ধরো যে 12টা ভেরিয়েবল আছে, তার মধ্যে অ্যাটমোস্ট, তাই না, অ্যাটমোস্ট 6টা বেসিক, তাহলে নন বেসিক কত হবে? অ্যাটলিস্ট 6টা হবে। এটা যত কমবে ওটা তত বাড়বে, তাই না? আচ্ছা, এটা এটা বলো, এটা এটা হয় কি? কি গো, হ্যাঁ, পদক বিশ্লেষণ হয় এটা? উৎপাদক বিশ্লেষণ করলে m-1 × n-1 হয় কি? কমন টমন দিলে দেখো না, হবে। হবে। তাহলে নন বেসিক ভেরিয়েবল কতগুলো থাকবে? আচ্ছা, অনেক ছাত্রছাত্রী এই অ্যাটমোস্ট আর অ্যাটলিস্ট বলতে ভুলে যায়। তোমরা ভুলবে? ভুলো না। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমে, এই যে ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমে সবসময় ফিজিবল সলিউশন থাকবেই, মানে নো ফিজিবল এই কেসটা হতে পারে না। বুঝা গেছে? যেমন গ্রাফিক্যাল মেথডে মনে আছে নো ফিজিবল সলিউশন থাকতে পারে, বা সিমপ্লেক্স মেথডেও আমরা বলেছিলাম যে কোনো একটা সময় নো ফিজিবল সলিউশন থাকতে পারে, মনে পড়ছে? কিন্তু এই ক্ষেত্রে বলছে সব সময় একটা ফিজিবল সলিউশন থাকবে, অলওয়েজ থাকবেই। বোঝা গেছে? ক্লিয়ার? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনোদিনই মানে ফিজিবল সলিউশন থাকবে, আর পাশাপাশি হচ্ছে দ্য সলিউশন অফ দি ট্রান্সপোর্টেশন প্রবলেম, যে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের সলিউশন ওই যে আনবাউন্ডেড, মানে ওই যে মিনিমামটা আনবাউন্ডেড ওরকম হতে পারে না, হ্যাঁ, ইজ নেভার আনবাউন্ডেড, মানে সবসময় বাউন্ডেড হবে। মানে একটা ভ্যালু, মানে একটা ভ্যালু পাবো, একটা ফাইনাইট ভ্যালু পাবো যে হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম কস্ট, এই হচ্ছে খরচা লেগেছে। মানে ওরকম না যে আনবাউন্ডেড হয়ে যাচ্ছে ম্যাক্সিমাইজ, যেমন দেখবে গ্রাফিক্যাল মেথডের ক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন পেয়েছি, সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন পেয়েছি, এরকম পেয়েছি, যদি এই ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার কি ক্লিয়ার না বিষয়টা? তাহলে একটা দেবো, একটা অঙ্ক, যে ভ্যাম মেথডে, তাহলে কোন মেথডটা ভালো লাগলো? করতে তো ভালো লাগতে পারে প্রথমগুলোই, কিন্তু আলটিমেটলি আমরা রেজাল্ট কোন মেথডে বেটার পেলাম? ভ্যামে। ভ্যামে। সেই জন্য আমাদের এবার থেকে কাজ কি? ভ্যাম মেথডের মাধ্যমে অঙ্ক করা। আর ভ্যাম মেথডের মাধ্যমে যখনই অঙ্ক করবে, যেখানে অঙ্কটা করবে তার ডান দিকে আর নিচে যাতে একটু জায়গা থেকে দেখে নিবে, তাহলে এই যে এই ছকগুলো করতে সুবিধা হবে। আর না হলে বারবার করে ছক করতে গেলে মুশকিল, কারণ একটা ছকে মারবে, দুটো তিনটে ছক হবে, তাহলে কিন্তু খুব চাপ। বোঝাতে পেরেছি? অঙ্কটার পদ্ধতিটা বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে? না আরেকবার বলে দেবো পদ্ধতিটা? না আরেকটা অঙ্কের মাধ্যমে বলে দেবো কি, তাহলে সুবিধা হবে? কি বলো? আরেকটা অঙ্কের একটা স্যার আর মাধ্যমে। দেখিয়ে দেন স্যার। আরেকটা অঙ্ক দিয়ে দেন। হ্যাঁ, আরেকজন কে বলছিল? স্যার আমি, কি বলছিলে সরফরাজ? মানে স্যার আরেকটা, মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে দেন অন্য না একটা, ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক করাচ্ছি ভ্যাম মেথডে, হ্যাঁ। আচ্ছা, এক, দুই, তিন, চার, ওকে, এক, দুই, তিন। এটা অন্যও হতে পারে, মানে এরকম না যে স্যার আপনি বারবার করে এখানে তিন আর ওখানে চার লিখছেন, এরকম কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই। আহ, প্রথম দুটো এরকমই পড়লো, তাই আস্তে আস্তে অনেক ধরনেরই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তিনটে অরিজিন, চারটে ডেস্টিনেশন। এমনি অ্যাকচুয়ালি ব্যাপারটা তো বুঝতে পেরেছি যে ট্রান্সপোর্টেশন প্রবলেম কি শুধু প্রবলেম সলভ করলে হবে না, মানে কোন ধরনের প্রবলেম আমরা ট্রান্সপোর্টেশনে করি, এটা কি সবাই বুঝতে পেরেছো? যে আচ্ছা কস্ট মিনিমাইজ। হ্যাঁ, যে ট্রান্সপোর্টেশন মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি, এই জিনিসটা বুঝতে হবে। তো কস্টটা মিনিমাইজ করছি, কিন্তু কিভাবে, মানে কিভাবে কস্টটা মিনিমাইজ করছি, বা প্রবলেমগুলো কি ধরনের হতে পারে, এই যে ও মানে কি, ডি মানে কি, এই এআই মানে কি, এগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে তো ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। 4259, এগুলো কিন্তু খুব কাজে লাগে এই অঙ্কগুলো, যারা ট্রান্সপোর্টেশনে ইম্পোর্ট এক্সপোর্ট করে তারা মারাত্মক কাজে লাগে এটা। তুমি কি করে বুঝবে যে কোন জায়গা থেকে তোমাকে কোথায় খাবার পাঠায় তোমার খরচা কম হবে? ও ঠিক দেখবে এই প্রবলেম করে তুমি জায়গা টায়গা দিয়ে দাও, তোমার দেখবে খরচা কম বেরিয়ে গেল।
এগুলোই তো এই যে বিজনেস ম্যানেজমেন্ট যে পড়ে, এগুলো তো সব আছে। তুমি কি ভাবছো যে শুধু ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা জানে এগুলো? যারা কমার্স নিয়ে পড়ে তারা সব সারাদিন এগুলোই করে, প্রফিট আর লস। তার মধ্যে এলপিপিও আছে, তাদের বিজনেস ম্যাথমেটিক্স আছে। বিজনেস ম্যাথমেটিক্সের মধ্যে ওই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ওগুলো থাকবে না বেশি, ওদের কাজই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর আমরা বোকার মতো গাদাগুচির e⁻x আর সাইন এক্স আর কস এক্স তার করি, আর ওরা প্রফিট লসের অঙ্ক করে বেরিয়ে গিয়ে আমাদের থেকে ভালো অঙ্ক শিখে নেয়। আর আমরা বোকার মতো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছি 2x, e⁻x এর ডেরিভেটিভ করছি তার নিয়ে আবার মিম বের করছি, নিয়ে এগুলো করে আনন্দ পাচ্ছি। ওই আনন্দ পেয়ে লাভ নেই। আচ্ছা, চলো, কি পারবে, খুঁজতে পারবে পেনাল্টি? হ্যাঁ স্যার, পারবো। প্রথম কাজ কি আরেকবার বলছি সবার জন্য, আর কথা বলা যাবে না, প্রত্যেকে থেমে যাও, আমি খালি বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের পেনাল্টি বের করা। পেনাল্টি কি করে বের করতে হয়? প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করো দ্য স্মলেস্ট টু এলিমেন্টস ফ্রম ইচ রো অ্যান্ড কলাম। তাহলে প্রথম রো থেকে স্মলেস্ট দুটো কে কে? এক আর এক, স্যার 1 1। তাদের ডিফারেন্স করলে জিরো, পেনাল্টি জিরো বেরিয়ে গেল। তারপরে স্মলেস্ট দুটো, স্মলেস্ট দুটো, আচ্ছা এই জায়গাতে এই একটা, এই জায়গাতে ওয়ান একটা হবে। মিস্টেক করে, এই জায়গাতে একটা মিস্টেক করে। কি মিস্টেক করে? এই জায়গাতে অনেকে স্মলেস্ট পেনাল্টিটা খুঁজতে যায়, বলে স্যার 3 আর 3 বিয়োগ করুন, জিরো পেয়ে গেলাম। না, স্মলেস্ট পেনাল্টি খুঁজতে যাচ্ছি না, আমি স্মলেস্ট দুটো ডিফারেন্সটাকে পেনাল্টি বলছি। আচ্ছা 2 আর 4 নাকি স্মলেস্ট দুটো? 2। টু তারপরে এখানে টু 2, এখানে জিরো, স্যার 0 এখানে 1 1 আর 3 এখানে 3। হয়ে গেল। আচ্ছা এবার কাজ কি? এবার কাজ হচ্ছে তোমার যেটা হাইয়েস্ট সেখানে কি করা। এই যে হাইয়েস্ট পেনাল্টি কত? 3, তো সেখানে সব 3 থেকে ছোট কে? 1 1। খাবার ঢুকবো 50 আর 10, ঢোকাও তাড়াতাড়ি ঢোকাও। 10 10 10 ঢোকানোর ফলে কি হলো? এটা ওটা চলে গেল, জিরো হয়ে গেল, বাদ। বাদ। এটা 10 কেটে দাও, এখান থেকে 50 থেকে 10 কেটে দাও, কত হবে? 40। 40। চলো, নতুন ছক। হয়েছে? পেনাল্টি কিন্তু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এখানে চেঞ্জ হতে পারে। বলো 1 আর 1 0, এখানে কত হবে পেনাল্টি? 1। 1 এখানে 9 বাদ হয়ে গেল, কত হলো পেনাল্টি? 2। খুব একটা চেঞ্জ হলো না। আর এই জায়গাটা চেঞ্জ হবে না, কারণ একটা কলাম বাদ হয়ে গেছে, বাকি কোনো চেঞ্জ হয়নি। তাহলে 20 2 40 0, তারপরে কত আছে গো? 30 1। চলো এবার হাইয়েস্ট পেনাল্টি কি আছে? আবার 2, দুটো জায়গায় 2 আছে, যে কোনো একটা নাও, এটা নাও না, 2 নাও। এগুলো আন্দাজের নাও না, কোনো অসুবিধা নেই, 2 নিয়ে নাও। বলো মিনিমাম কি আছে এখানে? 1। 1 20 20 30 আর ঢুকবে 20, স্যার, 20 20 ঢুকবে। ঢুকবে। 20 ঢুকবে, 20 যখনই ঢুকে গেল এইটা বাদ। আর এখানে 30-এর মধ্যে থেকে 10 বেঁচে থাকলো, তাই তো? এখানে 10 বেঁচে থাকলো। চলো, হলো। আচ্ছা এইবার আবার একই জিনিস। এখানে তাহলে আসলো 40, পেনাল্টি কত? 0। এখানে আসলো 30, পেনাল্টি 1। এটা বাদ হয়ে গেছে। এখানে 10, এর পেনাল্টি কত? 1 আর 2 এর মধ্যে 1। এখানে 2 আর 3 মানে হচ্ছে 40-এ 1। আর এখানে পেনাল্টি কত হচ্ছে গো? 3 3। তাহলে হাইয়েস্ট পেনাল্টি এখানে, খাওয়ার ঢুকবে এখানে। হাইয়েস্ট পেনাল্টি যে 20, 20-র সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ঘরটা, মানে যে কলাম বা রো যাই হোক, সেখানে সব থেকে ছোট যে 2 সেখানে ঢুকবে। এখানে 20, 20 এখানে 40, 20 20 ঢুকবে। 20 কেটে গেল, 40-এর মধ্যে থেকে বাঁচে থাকলো 20। হয়ে গেল, গল্প শেষ। এখানে দাগ মেরে দিলাম, এখানে দাগ মেরে দিলাম, হয়ে গেল। আচ্ছা এখান থেকে এবার আহ কোনটা ঘর বাদ হয়ে যাবে গো? এইটা বাদ হয়ে যাবে, হলো বাদ। চলো বাদ দিলাম, ওকে। আচ্ছা এবার তাহলে বেঁচে থাকলো এই 4টে জায়গায়, 4টে জায়গার মধ্যে থেকে আবার করি। তাহলে এখানে পেনাল্টি হচ্ছে 1 1। এখানে পেনাল্টি কত? 1। 1 এখানে 1, এখানেও 1। 1 তোমার ইচ্ছে, এখানে তুমি 1। তোমার ইচ্ছে, তুমি যা ইচ্ছে নাও, তোমার ইচ্ছে তুমি যা ইচ্ছে নাও। তুমি, আমি ধরো এটা নিলাম, এটা নিলে এখানে কত হবে? সব থেকে মিনিমাম হবে এটা। খাবার তা ঢোকাও, প্রথম এটা যা ইচ্ছা করো না, কোনো অসুবিধা। মানে অ্যাকচুয়ালি বেসিক প্রিন্সিপাল সলিউশন আমাদের বের করতে দেয় না, আমাদের বের করতে অপটিমাল, তো ওটা চেঞ্জ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি দাও না যেটা, বলো কত হবে?
20। স্যার 10 ঢুকবে স্যার 10। 10 ঢুকিয়ে দাও। 10 তাহলে এখান থেকে ঢুকে গেল, তাই তো? আচ্ছা, এখানে যখনই 10 ঢুকে গেল, আর না হলে একটা কাজ করো, যেখানে মিনিমাম কস্ট আছে সেটাই করো, তাহলে ভালো হবে। আর ছেড়ে দাও, এটাই করো, এটাকেই করো। তাহলে এখানে মিনিমাম কস্ট আছে তো এখানেই করো, এটাকেই নাও। তাহলে এখানে 30, তাহলে এখানে 10 আর এখানে ঢুকা নাকি? হ্যাঁ স্যার। মানে ওখানে ঢুকলে কিন্তু বেসিক ফিজিবল সলিউশনটা চেঞ্জ হয়ে যেত। এখানে ঢুকালাম, ইচ্ছা করে ঢুকালাম এখানে। তাহলে 10, 10 কেটে গেল, এখান থেকে কত হলো তাহলে? 20। 20। চলো, এখানে যখনই 10 কেটে গেল তখন কি হবে গো এখানে? এটা বাদ। আচ্ছা, বাকি ঘর, বাকি স্যার কি লাস্ট আছে? লাস্ট রোটাও কাটবে, আর লাস্ট রোটা মুছে গেছে, তো ওই এটা দিন 3 কেটেছিলাম। রোটা ওটা ও, কেটে যাবে। ও, এটা মুছে গেছে, ঠিক আছে। তাহলে বাকি এই দুটো বেঁচে আছে, এই দুটোতে বলো। এখানে 20, এখানে 20, এখানে 40, তাহলে কি হবে? 20 20 করে ঢুকে যাবে স্যার। 20 20 করে খাবার ঢুকে যাবে। তাহলে বেসিক ফিজিবল সলিউশন কটা হলো? তো 6টা। বেসিক ফিজিবল সলিউশন ইজ x11 20, x13 নাকি 10, তারপরে x টু x টু 2 2 2 20, 20, x x x x 2 3, 2 3 20 20, x 2 x 4 2 4 10, আর আর x x 3 2 3 2 হচ্ছে 20। 20। ঠিক আছে, দ্য অ্যাসোসিয়েটেড কস্ট এইটা হয়ে যাচ্ছে আমাদের 20 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 1 প্লাস 20 ইন্টু 3 প্লাস 20 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 1 প্লাস 20 ইন্টু 2 কত হচ্ছে গো? 20 30 60 90 180 180। 180। তাহলে এটা 180। এটা আলাদা প্রবলেম, এখানে 180। এবার এর থেকে কম পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা কি করে বুঝবো? এর থেকে কম পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তার জন্য এবার আমাদের কাজ হচ্ছে অপটিমাল সলিউশন বা অপটিমালিটি টেস্ট করা। এই যে বেসিক ফিজিবল সলিউশনটা যেটা বেরোলো, এই বেসিক ফিজিবল সলিউশনটাই কি অপটিমাল সলিউশন, না অন্য কোনো আরো কোনো বেসিক ফিজিবল সলিউশন এর থেকে মিনিমাইজেশন দেয় বা এর থেকে কম ভ্যালু দেয়? এটাই হচ্ছে আমাদের অপটিমালিটি টেস্ট। কথাটা বুঝতে পারছি? আমাদের অপটিমালিটি টেস্ট আমরা কি বলতে চাইছি? আমাদের অপটিমালিটি টেস্ট হচ্ছে যে এটাই কি আমাদের সব থেকে ছোট জিনিস দেয়, না এর থেকেও আরো ছোট জিনিস আমাদের দিতে পারে, বা এর থেকেও আমরা কস্ট আরো কম পেতে পারি। এটা হচ্ছে আমাদের অপটিমালিটি টেস্ট। এই অপটিমালিটি টেস্টটাও কিন্তু আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট এই অপটিমালিটি টেস্টটা, ঠিক আছে? তো দেখো, আজকে যতদূর বললাম ততদূর কি বুঝতে পেরেছো যেটা করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে অপটিমালিটি টেস্টটা বলছি না, তো গুলিয়ে যাবে ব্যাপারটা। আমরা আগামীকাল, কলেজ তো বন্ধ এখন, ওই ধরো 11:30 12টা থেকে, কালকে দুপুরবেলা। আরো কোনো সমস্যা? আমরা অপটিমালিটি টেস্টটা করব কালকে একদম। কারো কোনো সমস্যা আছে কালকে দুপুরবেলা 11টা থেকে 11:30 থেকে? বিকালে আবার পড়া আছে, সেটা হোক 11:30 থেকে 1:30। চাচল হ্যাঁ কলেজ, স্যার, সমস্যা নেই। চাচল কলেজ नहीं सर। নেই, বাস ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অপটিমালিটি টেস্টটা কালকে শেখাবো। কালকে মানে নতুন করে অপটিমালিটি টেস্টটা শিখতে হবে। অপটিমালিটি টেস্টটা শেখানোর পর আর একটা ক্লাস আমাদের লাগবে ব্যতিক্রমী। ব্যতিক্রম মানে ওখানে সব ব্যতিক্রম প্রবলেমগুলো হবে। অপটিমালিটি টেস্টটা কালকে ভালো করে শিখতে হবে, এটাই কিন্তু আসল, মানে এটাই হচ্ছে আসল। বেসিক ফিজিবল সলিউশন পরীক্ষায় আসে না, কিন্তু বেসিক ফিজিবল সলিউশন তোমাকে আগে বের করতে হবে, দেন তোমাকে তারপর অপটিমাল সলিউশন বের করতে হবে। মানে বেসিক ফিজিবল সলিউশন ছাড়া, উইদাউট বেসিক ফিজিবল সলিউশন আমরা কিন্তু অপটিমাল সলিউশন বের করতে পারি না। না হলে আমরা ডিরেক্ট অপটিমালি বের করতাম। কিন্তু বেসিক ফিজিবল সলিউশন যেভাবে বের করলাম সেটা মুখস্থ করে নাও, এই পদ্ধতিটা দেখে নাও। পাশাপাশি আমরা বেসিক ফিজিবল সলিউশন প্রথমে বের করব, যে কোনো অপটিমাল সলিউশন বের করতে দিতে, তারপরে আমরা অপটিমাল সলিউশন বের করব। অপটিমাল সলিউশন বের করার পদ্ধতিটা একটু লেন্দি কিন্তু সহজ, মানে জিনিসটা লেন্দি কিন্তু সহজ, ঠিক আছে? আচ্ছা, যদি এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল হয়ে যায়, ধরো যেটা বেসিক ফিজিবল সলিউশন বেরোলো সেটাই অপটিমাল, তাহলে তো খুব ভালো। আর যদি দেখি যে না এটা হলো না, আরো কম, মানে মিনিমাম কস্ট আরো কম পাবো, যেমন আমি এই প্রবলেমটার ক্ষেত্রে বলছি, এই প্রবলেমটার ক্ষেত্রে এই বেসিক ফিজিবল সলিউশনটাকে অপটিমাল, এক্ষেত্রে কস্ট কত 240, এটার ক্ষেত্রে কস্ট কত 240, কিন্তু এটার ক্ষেত্রে কস্ট অনেক কম 180। তাহলে পরিষ্কারভাবে যে এটা
অপটিমাল না, কারণ অপটিমাল যেটা হবে সেটা তো সব থেকে কম ভ্যালু দেবে, তাই না? তাহলে সব থেকে কম কস্ট দেবে, তাহলে 240-এর থেকেও তো আমি কম কস্ট পাচ্ছি একটা প্রবলেম, একই প্রবলেমে। তার ফলে এরা অপটিমাল না। তো যখনই কোনো বেসিক প্রিন্সিপাল সলিউশন অপটিমাল হবে না, তখন আমাদের আলাদা করে আবার নতুনভাবে একটা বেসিক প্রিন্সিপাল সলিউশন বের করতে হয়, যেটাকে আমরা বলে অল্টারনেটিভ অনেক সময়। তো মানে মানে অন্য একটা করতে হয়, তো সেটাই আমাদের খাটাখাটনি একটু। আর যদি ওইটাই হয়ে যায় তাহলে তো ঠিক আছে, হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো আমরা এরপর পরে তিনটে পদ্ধতি আছে আমাদের অপটিমালিটি টেস্ট করা, ঠিক আছে? একটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল সলিউশনটা দেওয়া আছে বা যেটা বের করেছে সেটাই যদি অপটিমাল হয়ে যায় সব থেকে ভালো। এবার অপটিমাল হয়ে যাওয়ার পরও আবার অনেক ব্যাপার আছে, সেই অপটিমালটা কি ইউনিক না আরও কোনো অপটিমাল আছে। যদি অপটিমালটা ইউনিক হয়ে যায় তাহলে সব থেকে ভালো, বেস্ট, কোনো অসুবিধা নেই। আর যদি দেখি যে অপটিমালটা ইউনিক না, মানে আরেকটা অপটিমাল আছে, আরেকটা অপটিমাল মিনিমাম কস্টটা সেম কিন্তু অপটিমাল একাধিক আছে, থাকে না এরকম? কনভেক্স সেট ফেটের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো পয়েন্টে যদি অপটিমাল সলিউশন থাকে তাহলে তার কনভেক্স কম্বিনেশনে অপটিমাল সলিউশন থাকে, বা একটা লাইন যদি হয়ে যায় প্যারালাল তাহলে অনেক জায়গাতে অপটিমাল সলিউশন থাকে। এগুলো থেকে আমরা গ্রাফিক্যাল মেথডে করেছিলাম। তো এরকম এখানেও হতে পারে যে যদি একটা অপটিমাল সলিউশন পেয়ে যাই তাহলে সেই অপটিমাল সলিউশনটা কি ইউনিক। যদি ইউনিক হয়ে যায় তাহলে বেস্ট, খাটনি কম। যদি ইউনিক না হয় তাহলে অনেক সময় বলে অল্টারনেটিভ একটা অপটিমাল সলিউশন বের করতে। আর আদারওয়াইজ যদি ওই বেসিক প্রিন্সিপাল সলিউশনটা অপটিমাল সলিউশন না হয় তাহলে আবার তোমাকে আলাদাভাবে নতুনভাবে বেসিক প্রিন্সিপাল সলিউশন বের করে তারপর আবার তাকে অপটিমাল করতে হবে, মানে খাটনি 3 গুণ। এবং এই তিনটে পদ্ধতি আমি নেক্সট দিন করাবো। তবে তিনটে পদ্ধতি সহজ, কিন্তু একটু লেন্দি, ঠিক আছে? অসুবিধা হওয়ার কথা না। আজকে তাহলে এই অবধি থাক, কালকে আমাদের 11:30-টার সময় এটা পড়াবো, প্লাস বিকালে যেটা পড়াচ্ছিলাম যেরকম করছিলাম সেরকম চলবে এবার, ঠিক আছে? আরো কোনো কোশ্চিন? স্যার হ্যাঁ, যেটা যদি আনব্যালেন্স হতো তাহলে মানে কিরকম মানে মানে ওটা পরে, ছেলেটা হতো? ওগুলো সব ব্যতিক্রম 3 নম্বর দিনে। ঠিক আছে স্যার। ব্যতিক্রমী 3 নম্বর দিনে থেকে তখন আমাদের একটা রো বা কলাম অ্যাড করতে হয় এক্সট্রা 0 0 দিয়ে কস্ট, সেগুলো আমি সব ব্যতিক্রমীগুলো পরে বলবো। অনেক সময় আছে যে আনব্যালেন্স হয়, অনেক সময় আছে কোনো জায়গায় কোনো কস্ট দেয়নি, এটা কস্ট দেওয়া নেই, এটাকে বলে আনঅ্যাসাইন্ড। অনেক সময় অ্যাসাইন করা থাকে না। অনেক সময় থাকে এটাকে বলে ম্যাক্সিমাইজ প্রবলেম করতে, মানে ম্যাক্সিমামটা বের করতে। তো অনেক সময় ম্যাক্সিমাম থাকে, তখন আমার একটা আলাদা নিয়ম আছে। এগুলো অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো আমরা ব্যতিক্রমী যেটা সেটা আমরা 3 নম্বর দিনে দেখবো। টোটাল 3টে দিন লাগবে আমাদের। আজকে একদিন হয়ে গেল, আগামীকাল দ্বিতীয় দিন, তারপরের দিন একদম 1 জানুয়ারি 11:30, ঠিক আছে? পরপর 3 দিনে আমরা ট্রান্সপোর্টেশন শেষ করব। তারপর 2nd 3rd জানুয়ারি, এখন তো কলেজ মনে হয় বন্ধ খুব সম্ভবত, আমরা আরো 2টো দিনে অ্যাসাইনমেন্ট শেষ করবো। অ্যাসাইনমেন্টে 2টো দিন লাগে। ওকে, তাহলে আমাদের সেলফ ট্রান্সপোর্টেশন ম্যান। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ট্রান্সপোর্টেশন, তারপর ট্রাভেলিং সেলসম্যান একদিন লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের এলপিপি শেষ। এবার হচ্ছে আমাদের গেম থিওরি শুরু হবে। গেম থিওরি আমি করিয়ে দিব, 3টে ভিডিও দিয়েছিলাম, জানি না করছো কিনা। আমি করিয়ে দিব, চিন্তার কিছু না। তাও আমি দিয়ে রাখলাম, তোমরা হয়তো, আমার যেহেতু অনেক ক্লাসগুলো কামাই চলে যাচ্ছে, আমি তো এই মানে প্রবলেম অন্নপ্রাশনের এটার পর তো আমি ক্লাস নিব, কিন্তু আমার মেয়ে ছেলে দুজনেরই মারাত্মক শরীর খারাপ, মানে আমি ওদের ছেড়ে উঠতেই পারছিলাম না, এত বাজে অবস্থা। তো সেই ক্ষেত্রে ক্লাসগুলো কামাই হচ্ছে সব ব্যাচই। আমি নিজেও ভাবছি যে চাপ হয়ে যাচ্ছে তোমাদের। তো সেই কারণে আমি দিয়ে রাখলাম যে যাক, করে রাখতে পারলে করে রাখো, আদারওয়াইজ আমি ক্লাস নিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আর সিলেবাস আমি এই ম্যাচেই শেষ করে দেবো যে করেই হোক। ওকে, ঠিক আছে।